আমি চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আমার মূলত দুটো ঘটনা, একটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আর আরেকটা আমার বাসা নিয়ে, জি, সেটা আমার স্ত্রীর ঘটনা। আচ্ছা, প্রথমে আমার ঘটনা দিয়ে শুরু করি। আপনার যেটা ইচ্ছা, কোনো আচ্ছা, সমস্যা নেই। okay. তো আমি যখন ক্লাস 5 বা 6-এ পড়ি, এটা 97, 98 হয়তো ওই সময়কার ঘটনা। জি, তো ওই সময় আমি থাকতাম ইস্কাটনের দিলু রোডে। আচ্ছা, দিলু রোডে থাকতাম এবং আমরা 3 তলায় থাকতাম এবং আমার যে ঘরটা ছিল, আমার রুমটা বেশ আয়তনে বেশ বড় ছিল। এত বড় ছিল যে আমি ছোটবেলা তো আমি আমার ছোট বোনকে নিয়ে ক্রিকেট খেলতাম রুমের ভিতরে। আচ্ছা, তো প্রতিদিনই ক্রিকেট খেলতাম। বিকালবেলা একদিন খেলা শুরু করলাম, বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। জি, তো আমার রুমের সাথে একটা বারান্দা ছিল, বেশ লম্বা বারান্দা। ওই বারান্দায় আবার পাশের বাসার কোন একটা গাছ এসে বারান্দার ভেদ করতো, জি। পাতা ঢুকে যেত। তো একদিন ক্রিকেট খেলছি আমার ছোট বোনের সাথে, খেলতে খেলতে সন্ধ্যা হয়ে গেল, আজান দিয়ে দিল। আমার বারান্দার দরজা লাগানো ছিল। জি, তো এক পর্যায়ে আজানের পরে একটা ঘটনা ঘটলো, যেটা খুব ক্লিশেড, এটা খুব কমন ঘটনা, কিন্তু আমার সাথে আচ্ছা। ঘটেছে। সেটা হচ্ছে আমি বারান্দার দরজায় নক শুনলাম। জি, নক মানে 3টা নক। ওই 3টা নকের ঘটনা অনেক শুনি, আমার ক্ষেত্রেও 3টা নকই হয়েছে ঠিক জি। এভাবে। আমি জানি না শ্রোতারা শুনতে পাচ্ছেন কিনা, বা হ্যাঁ, শুনতে পাচ্ছেন। এরকম 3টা নক হয়েছে। আচ্ছা, তো ওই সময় আমার বাসায় আমার এক খালাতো বোন থাকতেন, আমার থেকে বয়সে বড়। তো আমি ধারণা করেছিলাম যে উনি হয়তো বিকালে বারান্দায় ছিলেন, তো উনি এখন সন্ধ্যা হয়ে গেছে, বারান্দা থেকে রুমের ভেতর ঢুকবেন। জি, তো উনি হয়তো এই জন্য আটকা পড়েছেন, বারান্দার দরজা যেহেতু লাগানো। তো উনি নক করছে যাতে আমি দরজাটা খুলে দিই। তো আমি মজা পেয়ে গেলাম যে আমার খালাতো বোনকে বারান্দায় আটকে ফেলেছি, ঢুকতে দেবো না ভিতরে। তো আমি বাইরের থেকে বললাম, আমার খালাতো বোনের নাম কান্তা, আমি বাইরের থেকে বললাম, কান্তাবু আপনাকে ঢুকতে দেবো না, আপনি থাকেন, আমি মজা করছি। তো আমি তখন ক্লাস 5-6-এ পড়ি। তো কিছুক্ষণ পর আবার নক, ঠিক এভাবে 3টা নক। তো আমি আরো মজা পেলাম। দর্শক শ্রোতা, চলে আসলাম আবারও কিছু বাছাই করা স্পেশাল ঘটনা নিয়ে। এই ভিডিওর মধ্যে আরজে রাসেল ভাইয়ের সব থেকে বাছাই করা স্পেশাল ঘটনাগুলো আপনারা শুনতে পারবেন। আপনারা যারা প্রতিনিয়ত বাছাই করা স্পেশাল ঘটনা শুনতে চান, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত রাত 10টা বাজে আরজে রাসেল ভাইয়ের সব থেকে বাছাই করা স্পেশাল ঘটনাগুলো আপলোড করা হয়। তাহলে চলুন আজকে সেই বাছাই করা স্পেশাল ঘটনাগুলো ধারাবাহিকভাবে শেষ পর্যন্ত শুনে আসি। তখন আমি করলাম কি, মজার ছলে আমি গিয়ে আমি উল্টা নক করলাম দরজায়, হুম, এবং আমি ঠিক এভাবে নক করলাম। আমি নক করার সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি আবার 3টা নক রিপ্লাই, অ্যাজ ইফ রেসপন্ড করছে। আচ্ছা, So, আমি 3টা নক করলাম আর সঙ্গে সঙ্গে 3টা নক। এটা করার পর আমি কিছুক্ষণ আবার মজা নিলাম যে আপনাকে ভেতরে ঢুকতে দেবো না। পরে আমি আবার গিয়ে নক করলাম এবং আমার নক করার সঙ্গে সঙ্গে রিপ্লাই, 3টা নক। আচ্ছা, তো একটা পর্যায়ে গিয়ে আমি ভাবলাম যে আমার বড় বয়সে ওনাকে এরকম আটকে রাখবো না, তো খুলে দিলাম দরজা এবং স্বাভাবিকভাবে দরজার ওপারে কেউ ছিল না। এবং এটা আপনার সাথে একদম মানে আপনার সামনাসামনি আপনার নিজের দেখা একটা ঘটনা, এবং এটা আশ্চর্যজনক। I have experienced it myself এবং সেটাই। this is probably the only experience that I have come across, আমার নিজের একটা এক্সপিরিয়েন্স করার ঘটনা। এবং খুবই ক্লিশে ঘটনা। আমি অনেক ভূতের গল্প শুনেছি, আমি ছোটবেলা থেকে ভূতের গল্প শুনতাম যে নকিং এর বিষয়টা জি, আর 3টা নকের বিষয়টা। এই ক্ষেত্রে আমার ক্ষেত্রে তাই ঘটেছে, 3টা নক ঘটেছে। এবং পরে আমি তখন খুব ভয় পেয়ে গেলাম। আমি পরে আমার বাবাকে বললাম, উনি বললেন যে বাতাস, এয়ার প্রেশার, উনি ওনার মতো করে বুঝ দিচ্ছেন, কিন্তু আমি জানি আমি কি এক্সপিরিয়েন্স করেছি। এবং দিস ওয়াজ আ ভেরি ক্লিয়ার ডিস্টিংক্ট নকিং সাউন্ড। তো ওইটা হচ্ছে আমার প্রথম ঘটনা, আমি বেশ ভয় পেয়েছিলাম সেবার। আচ্ছা, এখন আমি আমার দ্বিতীয় ঘটনা যদি আপনার যাই। হ্যাঁ, আমরা সেই বড় ঘটনাটার জন্য ওয়েট করছি, আমরা শুনি আপনার সেই ঘটনা। দ্বিতীয় ঘটনাটা মূলত আমার আগের বাসা নিয়ে। আমি রিসেন্টলি বাসা চেঞ্জ করেছি। আমি গুলশান একেই ছিলাম, এখনো গুলশান একে আছি, রাস্তা পরিবর্তন করেছি। আচ্ছা, তো নতুন বাসায় উঠেছি এই বছরের ফেব্রুয়ারি মাসে। তো আগের বাসায় আমি 3-4 বছর ছিলাম। তো 3-4 বছরই একটা ঘটনা খুব ডিস্টার্ব করেছে আমার ফ্যামিলিকে। তো আমি যে বাসায় ছিলাম সেটা হচ্ছে আয়তনে বেশ বড়। আমরা 3জন ছিলাম, আমি, আমার ওয়াইফ আর একজন মেড, কাজের হেল্প করতো সে। তো 3জনের জন্য আমরা 2600 স্কোয়ার ফিটের মতো একটা বিশাল বাসায় ছিলাম। ইট ওয়াজ হিউজ হাউস ফর 3 পিপল এবং আমাদের ফার্নিচার খুব কম ছিল, মিনিমালিস্টিক একটা
ফার্নিচার কম ছিল, সব ফাঁকা থাকতো বাসা মোটামুটি সবসময়। তো শুরু হয় প্রথম দিককার ঘটনায়, আমার ওয়াইফ একদিন দেখলো ও কিচেনে, আর আমার মেইন ডোর যেটা, আমার মেইন ডোরটা দিয়ে ঢুকলে সোজা বাসার অপর প্রান্ত হচ্ছে আমার স্টাডি রুম। তো আমার ওয়াইফ কিচেন থেকে দেখলো যে আমি মেইন ডোর থেকে ঢুকে আমার স্টাডির দিকে যাচ্ছি, তবে আমি হেঁটে যাচ্ছি না, আমি গ্লাইড করে যাচ্ছি। গ্লাইডকে বাংলায় হয়তো ভেসে যাওয়া বলে, হ্যাঁ ভেসে যাওয়া বলে। তবে মানে আমি এমন না যে শূন্যে ভেসে যাচ্ছি, মানে আমার মুভমেন্টটা এরকম যে আমি গ্লাইড করে ফ্লোট করে চলে যাচ্ছি আমার স্টাডি রুমের দিকে। এবং ও দেখলো যে আমি, যদিও আমি আমার মতো দেখতে, কিন্তু ওপেসিটিটা কম, মানে আমি মানে একটু একটু ট্রান্সপারেন্ট, কিন্তু পুরো ট্রান্সপারেন্টও না। মানে আমার ব্যাপারে কিছু একটা মানে সামথিং ডিফারেন্ট অ্যাবাউট মি, সামথিং একটু অদ্ভুত কিছু একটা। তো আমাকেই দেখলো, পরে আমাকে, ও জানে তো আমি তখন বাসায় নাই, আমি তখন আমার চেম্বারে বা অফিসে যেখানে থাকি। ও আমাকে ফোন করলো, তুমি কোথায়? আমি বললাম যে আমি তো অমুক জায়গায়। ও তখন ভয় পেয়ে গেল। দিস ওয়াজ হার ফার্স্ট এক্সপিরিয়েন্স। ও প্রথম এটা দেখলো, আমাকে দেখলো, এবং এরপর থেকে ও প্রায়ই আমাকে ওই বাসায় দেখতো এইভাবে, এবং একই মুভমেন্টে দেখতো যে আমি মেইন ডোর থেকে আমার স্টাডি রুমে যাচ্ছি। আচ্ছা, এটা খুবই রেগুলারলিও দেখতো। একটা পর্যায়ে ও প্রথম অনেক ভয় পেতো, একটা পর্যায়ে আমার মনে হয় ও একটা মেনে নিয়েছিল যে এটা দেখবেই সে। পরের ভয়টা আস্তে আস্তে চলে যায়, একটা মেনে নিয়েছিল। তারপরে ও আমার ইমেজের পাশাপাশি আরেকটা ইমেজ দেখা শুরু করলো, সেটা হচ্ছে একটা কালো, ভেরি ডার্ক অবজেক্ট, কালো বস্তু। এটাও আমি শুনেছি অনেক কমন, কালো বস্তু দেখে অনেকে। তো ও কিন্তু ভূতের গল্প টল্প শুনেও না, দেখেও না, পড়েও না। তো ওর কাছ থেকে আমি জানতে চাই যে তুমি কিরকম বস্তু দেখলা, কি মানে কালো বলতে কিরকম। সো ও যেটা ডিফাইন করলো এক্স্যাক্টলি যেটা অনেকেই দেখে, সেটা হচ্ছে হলো গিয়ে ফর্মটা বলা যায় না, এটাকে স্কোয়ার, সার্কেল, ফর্ম বলা যায় না, কিন্তু বোঝা যাচ্ছে এখানে কালো কিছু একটা আছে। তো ও এরকম দেখতো যে এই কালো বস্তুটাও এক জায়গা থেকে এক জায়গায় গ্লাইড করে যাচ্ছে। আচ্ছা। তো একদিন ওর একটা স্টাডি আছে ওই বাসায়, ও ছিল ওখানে। ওই স্টাডির ঠিক বাইরেই একটা কমন ওয়াশরুম ছিল। তো রাত 1টা-1:30টার দিকে ওর স্টাডিতে ছিল, আমি তখন আমার রুমে ছিলাম বসে। ও তখন দেখলো যে ওই বাইরের যে কমন ওয়াশরুম থেকে ওই কালো একটা বস্তু, অনেক টল, এটা অনেক উঁচু বস্তু, গ্লাইড করে আরেকটা রুমের দিকে চলে গেল। তো ওই দিনও খুব ভয় পেল। ও সঙ্গে সঙ্গে স্টাডি থেকে বের হয়ে ওয়াশরুমের দরজাটা লাগিয়ে আমার কাছে গিয়ে বললো যে আমি এটা দেখেছি মাত্র। তো ও বেশ ভয় পাওয়াতে করলাম কি, আমি বললাম চল আমি দেখি কোথায় কি দেখলাম। পরে ও ওয়াশরুমের কাছে গিয়ে দেখলাম যে ওয়াশরুমটা খোলা। তখন ও বললো আমি কিন্তু ওয়াশরুমটা মাত্র লাগিয়ে গিয়েছি, এবং এটা খোলা থাকার কোনো কারণ নেই। আমি বললাম হয়তো তুমি লাগাও নাই, হয়তো তুমি মানে মনে ভুলে গেছো, এরকম কিছু একটা হবে, তুমি হয়তো ভয় পেয়েছো এই জন্য তুমি মনে করছো লাগিয়েছো। ও বললো না আমি দরজা লাগিয়ে গিয়েছি। যাই হোক, এইটা যে শুধু আমার ওয়াইফ এক্সপিরিয়েন্স করতো তা না, আমার বাসায় যে কাজের মেয়েটি ছিল, যে মেইট ছিল, ও এক্সপিরিয়েন্স করতো, এবং ও আমাকেই দেখেছে কয়েকবার, একই জিনিস আমাকেই দেখেছে যে আমি আমার মতো একটা ফিগার গ্লাইড করছি, এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছি। ওর দেখতো এবং শুনতো মাঝে মাঝে। আমরা যখন কেউই বাসায় থাকতাম না, ও শুনতো যে আমি ডাকছি ওকে, আমার কাজের মেয়েটাকে ডাকছি, নাম ধরে ডাকছি, বা আমার ওয়াইফ নাম ধরে ডাকছে, ও প্রায় শুনতো, এবং ও বেশ ভয় পেত। ও ইনফ্যাক্ট ও একটা পর্যায়ে দিনের বেলা ওর যে রুমটা, ওখান থেকে বেরি হতো না, রান্নাঘর থেকে বেরি হতো না, ও ভয়ে বেরি হতো না। সো ও মেন্টালি ডিস্টার্ব হয়ে গেছিল। ওর আরেকটা ঘটনা যেটা হয়েছিল ওই বাসাতেই, একদিন সন্ধ্যাবেলায় আমার ওয়াইফ বাসায় এসছে, কলিং বেল বাজিয়েছে। ওই যে ইয়ে দিয়ে লুকিং যে হোলটা দিয়ে দেখলো যে কে আসছে। ভিতর থেকে দরজা খুললো কাজের মেয়ে। খোলার পর আমার ওয়াইফ যখন ভেতর ঢুকে গেল, আমার কাজের মেয়ে দরজা লাগাচ্ছে না। আমার ওয়াইফ জিজ্ঞেস করলো তুমি দরজা লাগাচ্ছ না কেন? আচ্ছা, বললো যে ভাইয়া কোথায়, মানে আমার কথা বলছে। তো তখন আমার ওয়াইফ বললো তোমার ভাইয়া কেন এখন আসবে, তো অনেক রাতে আসবে। আমি যে দেখলাম আপনার পিছে দাঁড়ায় আছে। মাই গড। মানে সে তখন ওই যে দরজার ফুটো দিয়ে দেখলো যে আমার ওয়াইফের পিছনে আমি দাঁড়িয়ে আছি। এই একটা ঘটনা ঘটলো। তো আমাদের তখন বাসার অবস্থা হলো কি, সবাই মোটামুটি ডিস্টার্ব। এগুলো রেগুলার দেখছি, আমি দেখতাম না। আই বি ভেরি অনেস্ট, ভেরি ফ্র্যাঙ্ক, আমি দেখতাম না। আমি অনেক দেখার অনেক চেষ্টা করেছি, আমি দেখতামই না। সামহাউ এটা কোনো সময় আপনার সাথে? আমার সাথে কখনো হয়নি। তো একটা পর্যায়ে গিয়ে যখন সবাই খুব ডিস্টার্ব, তা আমার ওয়াইফের ফ্যামিলি সূত্রে পরিচিত একজন হুজুর আছেন, হুজুর আলেম বলবো না কি বলবো আমি জানি না। তো উনি এগুলো আর কি, এগুলো নিয়ে উনি এক্সপার্ট আর কি। তো ওনাকে আনা হলো। একদিন আসলেন, আসার পরে
উনি দেখলেন এবং উনি এসেই উনি বললেন যে হি ফেল সামথিং, এবং আচ্ছা। উনি তারপরে বললেন যে যেটা এখানে আছে ক্ষতি করার জন্য আছে, এবং সে বাসায় স্থায়ীভাবে ঢুকতে চায়, এবং সে তার আলটিমেট পারপাস হচ্ছে আমার ওয়াইফের সাথে অ্যাটাচড হওয়া, এবং সেই জন্য সে আমার ফর্মটাই নেয় যাতে গ্রহণযোগ্যতা পায়। আচ্ছা। এটা উনি বললেন, উনি জেনে শুনে বলেছেন অবশ্যই। তারপর উনি বললেন যে এখানে এটার থেকে মুক্তি পেতে হলে আর অনেক রিচুয়ালস, অনেক কিছু করতে হবে। আপাতত উনি কি বলে পানি পড়া, পানি ছিটিয়ে দিয়ে আচ্ছা, গিয়েছেন জি। বাসার প্রত্যেকটা কোনায়, পানি ছিটিয়ে দিয়ে গেছেন। তারপর হাতে তালি দিয়ে শব্দ করে কিভাবে জানি কি করলেন, এগুলো করে গেছেন। তো উনি বললেন যে দিস ইজ ভেরি টেম্পোরারি, এটা খুব সাময়িক ভাবে এটা কাজে Solution, দিবে, খুব হ্যাঁ, অল্প দিনের জন্য। অল্প দিনের জন্য এটা কাজে দিবে। এটা পার্মানেন্ট সলিউশন চাইতে হলে বড় কিছু করতে হবে। তো আমরা আর বড় কিছু করিনি, এবং আসলেই কিছুদিন ডিস্টারবেন্স ছিল না, জি। তারপর আবার চালু হয়েছে। তো এইরকম একটা ভীতিকর পরিস্থিতিতে আমরা 4 বছর মতো ছিলাম। তারপর আমরা এই ফেব্রুয়ারিতে ওই বাসার থেকে মুভ করি। এর মাঝে একটা কথা বলে রেখে, আমার একটা ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড, ওর নাম রেজওয়ান, অনেক পুরনো ফ্রেন্ড। ওর আবার একটা স্কিল আছে, সেটা হচ্ছে, স্কিল বলবো না, একটা ফিচার, ও সেন্স করতে পারে। ও সেন্স করতে পারে, এবং এটা ওর রাশির জন্য কিনা আমি জানি না, বাট ও সেন্স লিব্রা, আপনি বলছিলেন মোস্ট যে প্রবলি Libra। তুলা রাশি, হ্যাঁ। তো ও সেন্স করতে পারে। ও একদিন আমার বাসায় আসলো, বাসায় এসে আমার স্টাডিতে গিয়ে স্টাডি ওয়াশরুমে গেল, এবং ওর সঙ্গে সঙ্গে বলে দেয় সামথিং হিয়ার, কিছু একটা আছে, হি ফেল্ট সামথিং। হি ফেল সামথিং, এবং আমাকে দেখালো ওর প্রত্যেকটা পশমও দাঁড়িয়ে গেছে, হি হ্যাড গুজবাম্পস। তো আমি দেখলাম, এবং সে পুরা বাসা ঘুরলো, কিছু কিছু স্পটে গিয়ে বললো যে আমি এখন কিছু ফিল করছি। হি ফেল কোথাও হেভি ফিল করছিল বা গুজবাম্পস হচ্ছিল, যেগুলো হয় আর কি, যেগুলো হয়। তো এগুলো আমরা এক্সপেরিয়েন্স করতে করতে ফাইনালি এই ফেব্রুয়ারিতে মুভ করলাম। যেটা লাস্ট ঘটনা ঘটলো ফেব্রুয়ারিতে, সেটা হচ্ছে মুভ করা শেষ, নতুন বাসায় গেলাম। এই জায়গাটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে আসলে। তো নতুন বাসায় উঠলাম, ওই দিন সব ফার্নিচার মুভ করা হয়ে গেছে। জি। কিছু জিনিস পুরান বাসায় বাকি ছিল। তো আমি সারাদিন অনেক কষ্ট হয়েছে। আমি আর গিয়ে ওই দিনের শেষে টায়ার্ড ছিলাম, আমি আর ওই জিনিস আনতে চাচ্ছিলাম না। আমি ভাবলাম যে পরের দিন যাবো বা কিছু একটা। তো আমার ওয়াইফ বললো না, নিয়ে আসি, শেষ করে আসি। তো আমার ওয়াইফ তখন কাজের লোক নিয়ে গাড়ি নিয়ে চলে গেল ওই বাসায়, দুটো রাস্তা আগে গিয়ে। তখন বাজে রাত একটা কি দেড়টা। তো আমি বললাম ঠিক আছে। তো গেল, গিয়ে আবার ফেরত এসে বললো আমি আবার দেখেছি। এবং এই লাস্ট দেখাটা খুবই ভয়ঙ্কর ছিল ওর জন্য। সেটা হচ্ছে ও যখন বাসার সবকিছু আলটিমেটলি সরিয়ে গাড়িতে উঠলো, এবং কাজের লোক তখন গাড়িতে চলে গেছে, ও এখন দরজাটা লাগাবে, জাস্ট সব লাইট টাইট বন্ধ করে দিয়ে দরজা লাগাবে। তো লাইটস অফ, যখন দরজা লাগাতে যাবে তখন ও একটা জিনিস দেখলো। এখানে বলে রাখি যে বাসাটা যেহেতু পুরো খালি, তখন পর্দা সব সরানো হয়ে গেছে, তো বাইরের আলো ঢুকছে। জি। বাইরের আলোতে বেশ অনেক কিছুই দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। তো ঠিক দরজা লাগানোর সময় দেখলো কি, খাওয়ার রুমের একটা কর্নারে একটা কালো আকৃতি, ওই যে ওই কালো বস্তুটাই, বিশাল কালো, ডিস্টিংক্টলি বোঝা যাচ্ছে একটা কিছু আছে। এবং সেটার একদম মাথা বরাবর, একদম সিলিং এর কাছে, শি স টিথ, দাঁত দেখতে পেলো, অনেকগুলা দাঁত। আচ্ছা। অনেকগুলা দাঁত দেখতে পেলো। আমি ওকে জিজ্ঞাসা করেছি এটা তো ভুল হতে পারে, আলো ছায়ার খেলা হতে পারে। ও বললো না, আমি জানি আমি কি দেখেছি। আচ্ছা। সো শি স অ্যান অবজেক্ট, আ হিউজ অবজেক্ট উইথ লোডস অফ টিথ, অনেক দাঁতওয়ালা কিছু একটা দেখছে, এবং সে খুব ভয় পেলো। তারপর সে চলে এসে আমাকে ঘটনা বললো। এখন আমরা মাশাআল্লাহ অনেকদিন ধরে আছি, কোনো এক্সপিরিয়েন্স হয়নি আল্লাহর রহমতে, কিন্তু ওই বাসায় কন্টিনিউয়াস এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছিল, ঘটনা ঘটছিল। আমার সাথে ঘটেনি, বাট এই নতুন বাসায় মুভ করার পরে আমার ওয়াইফ বা আমার কাজের মেয়ে, সে একই কাজের মেয়ে আছে, ওরা কেউ কিছু এক্সপিরিয়েন্স করেনি। তারপরে ওটা আপনি বলতে পারেন এখন, মানে খুব মানে কি বলবো, যে আপনি একেবারে ভালোভাবেই বলতে পারেন যে এটা বাসারই প্রবলেম ছিল। কারণ যদি বাসার প্রবলেম না হতো, যদি এটা এরকম হতো যে আমি হ্যালোসিনেট করছি বা এরকম ভুল কিছু দেখছি, তাহলে যেটা হতো সেটা হচ্ছে যে বাসা চেঞ্জ করার পরেও প্রবলেমগুলো থেকে যেত। প্রবলেমগুলো যেহেতু নাই, সেহেতু বুঝতে হবে যে এটা ওই বাসারই প্রবলেম। আপনারা কোনো সময় খোঁজ নিতে যাননি যে এই বাসাটায় কোনো প্রবলেম আগে ছিল কিনা, বা কোনো সময় খোঁজ নেন না এটা? খোঁজ নেওয়া কি, এই বাসায় যেমন ধরেন আমরা আসার পরেও এ বাসায় অনেক সমস্যা হতো। সমস্যা বলতে কি, কিছু আপনার এই ভৌতিক ব্যাপার ছাড়াও অনেক ধরনের মাঝে মাঝে পানি উঠে যেত। জি। তারপর ওয়ালে ক্র্যাক ছিল অনেক, এটা কিসের জন্য আমি জানি। এবার অনেক সমস্যা, সহজ কথা হচ্ছে এখানে কেউ উঠতে চেত না। জি। এবং আমাদের আগে যে ভাড়াটিয়া ছিল তাদের মধ্যে একজন মারাও গিয়েছেন, বা মোস্ট প্রবাবলি ন্যাচারাল ডেথ ছিল।
হ্যাঁ, এটা আমি কোনো কানেকশন ড্র করতে যাচ্ছি না, বাট আমরা কোনো কানেকশন ওই অর্থে পাইনি বা কাউকে হয়তো ওইভাবে জিজ্ঞাসা করা হয়নি যে এখানে কিছু হয়েছে কিনা, বাট আমরা এক্সপিরিয়েন্স করেছি, তারপর আমরা সরে এসেছি আর কি। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে। থ্যাংক ইউ রাসেল ভাই। You're most welcome. আমি মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, আমি ধানমন্ডি থেকে এসেছি। আমি পেশায় একজন আইনজীবী এবং একটা বেসরকারি ব্যাংকে আইন বিভাগে কর্মরত আছি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে আপনার জি, welcome. এবং কষ্ট করে এসছেন। আশা করছি যে আপনাদের ঘটনাগুলো যারা শুনছেন তাদের ভালো লাগবে। চলুন আমরা একটা বড় ঘটনা দিয়ে শুরু করি। তো জি, যে দুটো ঘটনা আমি বলতে চাচ্ছি, সে দুটো আসলে আমার আব্বুর সাথে ঘটে যাওয়া। জি সো আমি প্রথমটা দিয়ে শুরু করছি। জি তো আমার প্রয়াত আব্বু জনাব মতিউর রহমান এলাকার একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা জি এবং এলাকার একজন সাহসী লোক হিসেবে পরিচিত ছিলেন, যার সম্পর্কে এলাকায় অনেকেই জানে। জি তো ঘটনাটা আব্বুর সাথে ঘটে যাওয়া 82 কি 83 সালের দিকের ঘটনাটা। তো ঘটনাটা ঘটে এইভাবে, বাজারে আমাদের ওষুধের দোকান ছিল। জি আমাদের জেলাটা টাঙ্গাইলে, ঘাটাইল থানার কোন একটা গ্রাম। তো দোকানপত্র শেষ করে আব্বা বাড়ির দিকে যাচ্ছেন, পথিমধ্যে একটা স্কুল পড়বে, প্রাইমারি স্কুল। সেই প্রাইমারি স্কুলটা যখনই আব্বা অতিক্রম করতে যাবেন, এই সময় ওনার সামনে হঠাৎ করে একজন লোক উনি দেখতে পান এবং লোকটা আব্বার সামনে সামনে হাঁটা শুরু করেন। তো আব্বু বলেন যে কে ভাই, আপনি কে? কিন্তু ওই ভদ্রলোক কোনো কথা দেন না। বলেন না, কোনো উত্তর দেন না। তো ভদ্রলোক হাঁটছেন আব্বার সামনে সামনে, আব্বাও হাঁটছেন, হাঁটা চলছে। তো আবারও জিজ্ঞেস করেন যে ভাই কে আপনি, বাড়ি কোথায়? তো এলাকার লোক হলে তো আব্বু সেটাকে চিনবেন, সেই ভদ্রলোককে। কিন্তু সেই ভদ্রলোকের ড্রেস আপ, গেট আপ বা চলন ভঙ্গিতে মনে হচ্ছে না যে ওই ভদ্রলোকটি আমাদের গ্রামের পরিচিত বা বা এলাকার এই লোক। এলাকার। জি জি। তো এইভাবে বারবার প্রশ্ন করার পরেও উত্তর দেন না এবং ভদ্রলোক কোনো কথা বলেন না। জি তখন আব্বুর মধ্যে এক ধরনের একটা জিদ চাপে যে ঠিক আছে, দেখি আমি তাহলে একটু জোরে বা দ্রুত হেঁটে গিয়ে আমি ভদ্রলোককে একটু ধরার চেষ্টা করি, সামনে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করি যে আসলে উনি কে, আচ্ছা পরিচয়টা বা চাক্ষুষভাবে দেখি যে এত কথা বলছি, সে আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না। তো যাই হোক, আব্বা ওনার হাঁটার গতি বাড়ান, কিন্তু কনসিডেন্টালি ওই ভদ্রলোকও ওই হাঁটার গতিটা, ভদ্রলোক আগের যিনি উনি বাড়াচ্ছেন কিনা বোঝা যায় না, কিন্তু আব্বু দূরত্বটা কোনোভাবেই, ব্যবধানটা কমাতে পারেন না। একটা নির্দিষ্ট দূরত্বেই ওই ভদ্রলোক হাঁটতে থাকেন। আচ্ছা তো কিছু দূর গিয়েই আমাদের গ্রামের বলা ঠিক না, আসলে ওটা আমার নানার বাবার ওয়াকফ করে দেওয়া একটা বিশাল গোরস্থান আমাদের, ওটা আমাদের পারিবারিক গোরস্থান হিসেবে ব্যবহার করা হয়। তো ওটা হাতের ডান পাশে পড়বে, আর হাতের বাম পাশে আমাদের বংশের দুই দাদা আছেন, আমাদের বংশেরই, ওনারা বাড়ি করেছেন, নতুন বাড়ি করেছেন। আগে যে পুরাতন ভিটে যেটা ছিল সেখান থেকে ওনারা ওইখানে গিয়ে নতুন বাড়ি করেছেন। তো যিনি হাঁটছিলেন উনি হাঁটতে হাঁটতে আব্বা ওনাকে আর ধরতে পারলেন না। তো ওই যিনি হাঁটছেন আগন্তুক, উনি হাঁটতে হাঁটতে ওই নতুন যে বাড়ি করেছে আমার দুই দাদা, ওখানে ঢুকে গেলেন। তো ঢুকে যাওয়ার পর আব্বা যথারীতি নর্মালি বাড়ি ফেরার পথে ওই দাদিদের সাথে দেখা করে কথা বলেই বাড়িতে যান। আর যেহেতু ওই লোকটা ওই বাড়িতে ঢুকে গেলেন, তো আব্বা যথারীতি ঢুকলেন, ঢুকে খোঁজাখুঁজি করলেন যে আশেপাশে কোথাও আছে কিনা দেখি, কারণ এত দ্রুত সময়ে কোনো ঘরে ঢুকে যাওয়া তার সম্ভব না। তো যাই হোক, আব্বা দুই দাদিকেই এই ঘটনা বলেন যে কোনো গেস্ট এসেছে নাকি কাকি, বা কোনো অতিথি এসেছে কিনা বাড়িতে এরকম দেখতে বা এরকম পোশাক পরা। তো দুই দাদি বললেন যে আসলে না, এরকম কেউ আসেনি। তো বললো যে ঠিক আছে, তাহলে তুমি রাত হয়ে গেছে, খেয়ে যাও। তারপর বললো যে না কাকি, আমি চলে যাই, বাড়িতে গিয়েই খাবো। আমাদের বাড়ি রাফলি ওখান থেকে 300 মিটার হবে, 300 মিটার।
তো আব্বা ওই দাদুদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হবেন, ওই বাড়ি থেকে। তো বের হওয়ার সময় ওই লোক আবার স্কুল ঘরের সামন থেকে মানে যেভাবে হাঁটা শুরু করেছিলেন, তো জাস্ট ওই বাড়ি থেকে আব্বাও বের হয়েছেন, ওই ভদ্রলোক আবার আব্বার সামনে সামনে হাঁটা শুরু করলেন। তখন আব্বা আবার বললো যে কে, উনি কোনো কথা বলেন না। তো এইবার উনি একটু রেগেই গেছেন বা একটু ইগোতে লেগেছে হয়তো, জি যে আমি এত সাহসী এলাকায়, আমার এত সাহসের সুনাম, যখন এই এলাকায় বাঘ থাকতো তখন চ্যালেঞ্জ করে আব্বা ওই জঙ্গলের ভিতর দিয়ে রাতে টর্চ লাইট ছাড়া পার হওয়ার রেকর্ড একমাত্র আব্বারই আছে। যখন বাঘে গ্রামের অনেকের গরু শিকার করে নিয়েছে গোয়ালঘর থেকে, আমাদের নিজেদের গরু নিয়েছে, আমার নানুদের গরু নিয়েছে, সেটা নিয়ে ওই তখন এতই জঙ্গল ছিল, আমরাও ছোটবেলায় দেখেছি, ওখানে গিয়ে আমরা ওই রাস্তা দিয়ে যেতাম না। কিন্তু আব্বা সেটা চ্যালেঞ্জ করে রাতে গভীর রাতে টর্চ লাইট ছাড়া ওই জঙ্গলের রাস্তা পার হয়েছিলেন ওনার যখন এটা মুক্তিযুদ্ধের 1 বছর আগে 70-তে। এটা এলাকার মানুষই বলেছে, আমি শুনেছি। আচ্ছা, তো আর ওয়েল বিল্ড মানুষ আব্বা, যথেষ্ট সুগঠিত মানুষ, দৈহিক শক্তিও যথেষ্ট। তো কিন্তু ওই ভদ্রলোক কোনো পাত্তা দিচ্ছে না আব্বাকে এবং প্রশ্নের কোনো জবাব দিচ্ছে না। তো আব্বা বলে ঠিক আছে, তুমি যেই হও তোমাকে আমি ধরবই। তো আব্বা ওনার হাঁটার যে গতি, পেস বাড়ানোর চেষ্টা করেন এবং বলতে গেলে এক ধরনের জগিং এর মতো করে দৌড়ি দেন ওনার পিছিয়ে পিছিয়ে। জি বাট ওই ভদ্রলোকের যে গতি বা ব্যবধান, যেটা আপনি যতই দৌড়াচ্ছেন উনি ওই নির্দিষ্ট দূরত্বেই উনি পথ চলছেন, হেঁটে যাচ্ছেন। এবং উনি যে মাটির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন বা এরিয়াল কোনো কিছু ফ্লোটিং ওইরকমও না, উনি নর্মালি মাটি দিয়েই হেঁটে যাচ্ছেন। হালকা শব্দও হচ্ছে, জি কাঁচা রাস্তা, তখনও পাকা হয়নি, এখন পাকা হয়ে গেছে। ওটা কোনোভাবেই পাত্তা দিচ্ছেন না, কোনো কথার জবাব দিচ্ছেন না। তো আব্বা ভাবলেন যে ঠিক আছে, আমি তোমার পিছিয়ে পিছিয়ে একটা নির্দিষ্ট জায়গা আছে, উনি মনে মনে ভাবছেন যে এরপরে তুমি সেই জায়গাটা আর পার হতে পারবে না। সেটা হচ্ছে আমাদের গ্রামেরই পূর্ব দিকে একটা, তখন ওখানে তেঁতুল গাছ ছিল এবং ওখানে একটা নালার মতো ছিল, যেখানে আসলে অলমোস্ট তীব্র শীতের সময়টা ছাড়া নর্মালি ওখান দিয়ে হেঁটে পার হওয়া যেত না, সেটা আমরাও দেখেছি। অনেক গরু পড়েছে সেখানে, সারফেসটা হয়তো অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে যে ড্রাই, শুকনা, কিন্তু আসলে রাসেল ভাই বিষয়টা হচ্ছে যে নিচে থকথকে কাদা, লাল মাটি, সেখানে অনেক গরু পড়েছে, দেখেছি গরুগুলো কিভাবে তুলতে হয়, সেটা আমরা দেখতেও গিয়েছি যে গরু আটকা পড়েছে ওখানে, গরু আর উঠতে পারছে না। তো আব্বার ধারণা হচ্ছে যে ওখান থেকে এই রাস্তাটুকু পার হওয়ার ক্ষমতা কোনো অন্তত হিউম্যান বিং এর নেই, সম্ভব না, তার সম্ভব না। রাইট, হয়তো তাকে ওই ডান পাশে যে বাড়ি আছে জি ওই বাইপাস দিয়ে ওনাকে পার হতে হবে। আচ্ছা, কিন্তু ওই আগন্তুক বা অশরীরী, উনি অশরীরী না, শরীরী, যেভাবে হাঁটছেন উনি ওই ডান দিকে যে বাইপাসটা, যেটা অন্য মানুষদের বাড়ির উপর দিয়ে, সেটা দিয়ে না গিয়ে উনি সরাসরি ওই যে রাস্তাটা নালা ছিল, ভয়াবহ নালা, যেখানে মানুষও পার হতে পারতেন না, সেই দিকেই গেলেন। তো আব্বা মনে মনে খুশি হলেন যে ঠিক আছে, এখন তো তুমি ওই জায়গাটা পার হতে পারবা না। রাইট, হ্যাঁ জি, এখন তোমাকে ঘুরতে হবে, ঘুরলে তোমার সাথে আমার ফাইট হবে বা যাই হোক, আমি দেখবো সেটা। কিন্তু আব্বাকে অবাক করে দিয়ে ওই যে লোক, ওই যে অংশটা যে বিভৎস কাদাময় এবং যেটা আসলে নর্মালি পাসেবল না, পার হওয়া যায় না, সেটা উনি অবলীলায় পার হয়ে চলে গেলেন। তখন আব্বা একটু ঘাবড়ে গিয়েছেন, বললো যে আমার একটু সিক্স সেন্স বললো যে না, তুমি আর আগায়ও না, এবং আমার শরীরটা একটু কাটা দিয়ে উঠলো, একটু গুজবাম দেখা দিল। আচ্ছা, না, আমি বোধহয় আর আগানো ঠিক না। তখন ওপারে গিয়ে ওই লোকটা আবার যেভাবে বলেছেন আমার স্পষ্ট মনে আছে, ওপারে গিয়ে জাস্ট 3টা হাতের তালি দিয়েছে, বেশ জোরে 3টা হাতের তালি, 3টা ক্ল্যাপিং করেছেন। এবং সুস্পষ্ট ভাবেই আব্বা বলেছেন যে আমি শুনতে পেয়েছি সে নাকি স্বরে বলেছে, মানে একটা নাকি স্বরে, যে এইবার তুই বেঁচে গেলি, আচ্ছা, এইবার তুই বেঁচে গেলি। তখন আব্বা ওখান থেকে আসলে আর
সাহস দেখাতে পারেননি, বাড়িতে চলে এসেছেন এবং অনেকের সাথে ঘটনা শেয়ার করেছেন এটা। জি। আর আমি আপনার কাছে একাধিকবারই এগুলো শুনেছি, পারিবারিক বিভিন্ন আড্ডায় মুক্তিযুদ্ধের গল্প প্লাস অনেক প্যারানর্মাল গল্প। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা আপনার কাছে আবারও ফিরে আসবো। যখন যেটা করবো সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা একটু আরো একবার বলবেন এবং তারপর আপনার দ্বিতীয় ঘটনায় যাব। আশা করছি তার ঘটনা আপনাদের ভালো লাগছে। জি। জি, ধন্যবাদ রাসেল ভাই। আমি মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, আমি ধানমন্ডি থেকে এসেছি। তো ভাই, আমার যে দ্বিতীয় যেটা আমি শেয়ার করব সেটাও আব্বুর সাথেই ঘটে যাওয়া জি। ছোট্ট একটি ঘটনা। জি। বাট এটা আব্বু নিজে এক্সপিরিয়েন্স করেছেন এবং আমাদের বলেছেন। তো গ্রামের যে বাজার আমাদের, জি। গ্রামের বাজার থেকে বাজারঘাট বা ঔষধের দোকান এগুলো বন্ধ করে শেষ করে আসার পথে আমার নানু বাড়ি পড়ে। জি। ইনফ্যাক্ট আমার আম্মু আমাদের মানে বংশের আর কি, মানে একই বংশের সম্পর্কে আমার বাবা মা কাজিন হন ওরা। জি। তো একই গ্রামেই আমার নানার বাড়ি। তো আব্বু আসার পথে ভাবলেন যে ঠিক আছে, তাহলে আমি যেহেতু যাচ্ছি তাহলে একটু আমার শাশুড়ি মাকে দেখে যাই। আমার খালাম্মাও আছে একজন, যিনি আমাদের নানুর সাথেই থাকেন, একটু খোঁজ খবর নিয়ে যাই, যেহেতু আমার নানা মারা গিয়েছেন 77-এ। তো আব্বা ছেলের মতোই ছিলেন অনেকটা। জি। তো আব্বা যখন নানুদের বাড়িতে ঢুকবেন, তো ঢুকে গিয়েছেন, এই সময় দেখতে পেলেন যে আমাদের সময়কার নানুরা তো এমনিতেই লম্বা ঘুমটা দিয়ে দেন, ইউজুয়ালি গ্রামের মহিলারা এখনো দেন। তো আব্বা দেখতে পেলেন যে স্পষ্টভাবেই যে ওনার শাশুড়ি মানে আমার নানু বদনা নিয়ে বাথরুমের দিকে যাচ্ছেন। আচ্ছা। তো বদনা নিয়ে বাথরুমে যাচ্ছেন, এই অবস্থায় তার কথা বলার দরকার নেই। তো আব্বু সরাসরি নানুদের ঘরে চলে আসেন। তো ঘরে এসে উনি প্রথমেই একটু অবাক হন, যেটা দেখেন যে আমার নানু তো হাম্মানদিস্তায় পান প্রসেস করছেন, মানে উনি পান ছেদছেন, যে উনি পান খাবেন আর কি। তো তখন আব্বু আমার খালামণি যিনি, তাকে বললেন যে মমতা, একটা জিনিস আমি বলি, এটা তুই আবার অন্যভাবে নিস না। আম্মা কি এখনই বাথরুমে গিয়েছিল নাকি? বলে যে না, মা তো অনেক সময় ধরে বাথরুমে যায় নাই, মা তো এইখানে খেলো, এখানে যে আপনার সামনে তো পান প্রসেস করছে হাম্মানদিস্তায়, আপনি তো দেখতেই পাচ্ছেন। পরে খালামণি বলছে যে কেন দুলা ভাই, আপনি কি দেখছেন? বলে যে না, আমি তো, আমার চোখেও কোনো সমস্যা নেই, কোনো মানসিক সমস্যাও নেই, আমি তো আম্মুকে, আমার শাশুড়িকে দেখলাম যে বাথরুমের দিকে যাচ্ছেন। পরে খালা বলছে না, এটা তো হতেই পারে না, কারণ মা তো আমার সামনেই বসা, আমি তো খাবার দাবার রেডি করে দিলাম, পান সুপারি বা জর্দা যা যা খায় এগুলো এগিয়ে দিলাম, উনি তো নিজেই নিজের মতো করে হাম্মানদিস্তায় প্রসেস করে সেটা উনি খাচ্ছেন, এটা তো আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। তো এইটা একটা বিষয় যেটা ব্যাখ্যা আব্বু কোনোদিনই পান নাই। আর কিছুদিন আগে রাসেল ভাই, আমি নানুদের বাড়িতে গিয়েছিলাম কিছুদিন আগে। জি। তো ওখানে একটা ঘটনা ঘটেছে কিছুদিন আগে, সামন কমিট সুইসাইড। আচ্ছা। ফাঁসি দিয়েই মারা গিয়েছে ওনাদের একদম চৌহদ্দির মধ্যেই আর কি। জি। তো আমি তো খালাদের সাথে খুব দুষ্টামি করি যে, খালা তোমরা কিছু দেখো না? কয় তুমি কি বলতে চাও? আচ্ছা। আমি বললাম না, আমরা যতটুকু ছোটকাল থেকে তো তোমরাই বলছো যে অতৃপ্ত আত্মা যেগুলো, এগুলো তো সৃষ্টিকর্তা কখনো ফেরত নেন না, এগুলো তো ইহজগতে এদিক সেদিক ঘোরাঘুরি করে, অতৃপ্ত হয়ে হন্যে হয়ে এই চতুর্দিকে একটা নির্দিষ্ট পেরিফেরির মধ্যেই থাকে। জি। দেখতে চাও? আমি বললাম না, দেখার মতো হয়তো শক্তি বা সাহস কোনোটাই আমার নাই। জি। পরে আমাকে বললো যে তুমি যদি দেখতে চাও, তুমি আজকে রাতে তাহলে আমাদের বাড়িতে থেকে আজকেও দেখতে পারবা। আমি বললাম কেন, এটা কি তোমরা এরকম জিনিস কি ডেইলি দেখো? কয় হ্যাঁ, আমরা তো ডেইলি দেখি। যে কিরকম? মানে একটা
আব্বু যেটাকে দেখেছিলেন ওই আমার নানির প্রতিমূর্তি রূপে, আসলে এই মহিলাটা এখনো প্রতি রাতেই ওই ভিটায় দেখা যায়, মানে এই বাড়ির একটা নির্দিষ্ট জায়গায় জি। ওনাকে প্রতিদিনই দেখা যায়। আমার যে খালু আছেন ওখানে, উনিও আমাকে বললেন যে হ্যাঁ, এটা তো আমি প্রতিদিনই দেখি। আমি বললাম, খালু যান, আপনি ভয় পান না? বলে যে না, আমি তো কোন তরিকার লোক তুমি জানোই, আমি তো এগুলো ভয় পাই না। জি। তো খালা বলে যে গত রাতেও তো ওখানে বদনা নিয়ে বসেছিল, গত রাতেও ওই বুড়ি তো বদনা নিয়ে এখানে বসেছিল, অথচ এই বাড়িতে তো বৃদ্ধা মহিলা নেই, অনেক দিন হয়ে গেছে, সেটা আমি নিজেই জানি। বলে তুমি যদি দেখতে চাও তাহলে আমাদের এখানে থাকো, তুমি রাতে জানলা খুলে দেখতে পারবা, ওই যে ওই জায়গায় বসে থাকে। খালা বললো যে টর্চ ধরো, আমি টর্চ ধরলাম একটা নির্দিষ্ট দিকে, বললো যে ওই জায়গায়তে বসে থাকে। আমি বললাম, তোমাদের কোনো ভয় ভীতি বা ক্ষতি? কয় না, এটা তো আসলে বহুদিন ধরেই আছে। জি। তো এটা এই বুড়ি মহিলা কে বা কি, সেই অতৃপ্ত আত্মা কিনা, বা কিসের মানুষে, কিসের আশায় বা কি জন্য ঘুরে বেড়ায়, সেটা রাসেল ভাই অজ্ঞাত এবং ব্যাখ্যাতীত। আচ্ছা, ওকে। যেটা ব্যাখ্যা কেউ পায়নি, ওই বাড়িরও কেউ পায়নি। জি। আমার আব্বা তো বিজ্ঞান মানুষ ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন, জি। উনি এগুলো ইনফ্যাক্ট বিশ্বাসও করতেন না। জি। বাট এই দুইটা ঘটনার পর থেকে বলেছিলেন যে হ্যাঁ, যে কোরআন শরীফের জিন যেটা আছে এটা দুষ্টগুলোও হতে পারে, বাট কিছু আছে আমাদের সেন্সের বাইরে, আমাদের বোঝার বাইরে, দেখার বাইরে, জি। হয়তো অনেক কিছু আছে। ওকে। তো এই আর কি। রাসেল ভাই সময় পেলে আরো গল্প আছে, শেয়ার করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা অডিও ক্লিপে যাবো। হ্যালো রাসেল, আসসালামু আলাইকুম। আমি আইরিন ঢাকা থেকে বলছি। জিজ্ঞেস করবো না কেমন আছেন, আমি জানি আপনি ভালো দলে সবসময় ভালোই আছেন, দোয়া করি যেন ভালো থাকেন। আমি ভূত এফএমের অনেক অনেক বড় একজন ফ্যান, কখনোই কোনো এপিসোড মিস করি না। আর এত হ্যাট্রিক একটা উইক শেষে ভূত এফএমটা শুনলে অনেকটাই নিজেকে ফ্রেশ মনে হয়। আরও অনেক দৌড়ে যাবেন, এই দোয়া রইল। এখন ঘটনাতে আসা যাক। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার নিজের সাথেই ঘটা। যদি ভালো লাগে তাহলে শ্রোতাদের শোনাবেন। অ্যাকচুয়ালি এই ঘটনাটি ঘটে মালয়েশিয়াতে। আমার আম্মা, আমার বোন ওখানে থাকে। সো আমি লাস্ট ইয়ার ডিসেম্বরে গিয়েছিলাম ভ্যাকেশনে। সো ওখানেই ঘটনাটা ঘটে। আমি 15 ডেজের মতো ছিলাম। আমি আমার বোনের অ্যাপার্টমেন্টের কথা একটু বলে রাখতে চাই আগে। আমার বোন কেলেই থাকেন, কুয়ালালামপুরে। যারা মালয়েশিয়া গেছেন বা থাকেন তারা জানেন যে সিটিটাই এরকম যে চারিপাশে পাহাড় আর মাঝখানে সিটিটা। সো আমার বোন খুবই নাম করা একটা কন্ডোতে থাকে। সো আমি ওটার নাম বলতে চাচ্ছি না কারণ সবাই চিনবে। আর রাসেল, আরেকটা জিনিস মনে রাখতে চাই যে ওখানকার কন্ডোগুলা আমাদের দেশের অ্যাপার্টমেন্টের মতো না। ওখানে 1000-1500 ফ্ল্যাট একটা কন্ডোতে থাকে। সো বিশাল বড়। সো আমি ফার্স্ট ডে গেলাম অ্যাজ ইউজুয়াল। আমার রাতের ফ্লাইট ছিল, আমি অনেক টায়ার্ড ছিলাম। সারাদিন ঘোরাঘুরি করলাম আমার বোনের সাথে, আমার টুইন সিস্টারও ছিল আমার সাথে। সো রাতে ঘুমালাম। আমার ফার্স্ট ডে ঘুমাতে 2টা কি 2:30টা বাজলো। খাওয়া দাওয়া শেষে ঘুমাতে গেলাম, কোনো সমস্যা নেই। রাত্রেবেলা যখন আমি ঘুমালাম, আরেকটা কথা বলে রাখি রাসেল, যে আমার এই ধরনের এক্সপিরিয়েন্স আগে কখনোই হয়নি। আমার রাতের বেলা যখন ঘুমালাম, হঠাৎ ঘুমের মধ্যে আমার মনে হলো কিছু একটা এসে আমাকে ভর করেছে, মানে কিছু একটা এসে আমাকে ধরেছে। আমি চাচ্ছি যে এটা আমাকে ছেড়ে চলে যাক। আমি চিৎকার করছি, আমি চিৎকার করে আমার আম্মাকে ডাকছি, আমি আমার বোনকে ডাকছি, আমি দোয়া পড়ছি, কিন্তু কেউ আমার আওয়াজ শুনতে পাচ্ছে না। আমি চিৎকার করে যাচ্ছি আর এই জিনিসটা আমাকে ছাড়ছে না। আমি বলে বোঝাতে পারবো না তখন আমি কিরকম ফিল করেছি। দেন আমি বলতে পারবো না এটা কখন আমাকে ছেড়ে চলে গেছে। আমি ঘুমিয়ে গেছি। তারপরে সকালবেলা আমি উঠলাম,
উঠলাম, উঠে আমার আম্মাকে শেয়ার করলাম যে আম্মা রাতের বেলা আমার সাথে এরকম হয়েছে। আম্মা আমার কিছু বলে না, চুপ করে আছে। আমি বললাম আম্মা আমার কখনো এরকম হয়নি, কখনোই না, এটাই ফার্স্ট টাইম। কেন এরকম হলো? আম্মা বলে যে তুমি রাতের বেলা ঘুমানোর সময় শরীর বন্ধ করে দোয়াটা পড়ে শুভ। আমি বললাম ওকে ফাইন। দেন পরের দিন আমরা সবাই আমার সিস্টার সহকারে ঘুরতে বের হলাম, সারাদিন ঘুরলাম, টায়ার্ড ছিলাম। রাতের বেলা আসলাম, খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে 2টা কি 2:30 বাজে। সেম রাসেল 2:30 বাজে, কিছুই নেই, আমরা ঘুমাবো। 3টা পৌনে 3টা হঠাৎ কোথা থেকে এত কান্না কুকুরের। কুকুর কিরকম করে কান্না করছে আমি কিভাবে বলবো। কেউ মানে অন্য আরেকটা কুকুর মরে গেলে যেরকম টেনে টেনে কুকুর কান্না করে, মনে হচ্ছে 10-12টা কুকুর একবারে কান্না করছে। তো আমি আমার বোনকে বললাম, এমনিও তো আমরা একটা মানে কুসংস্কার বিশ্বাস করি যে কুকুরের কান্না ভালো না, কেউ মারা যাওয়ার আগে কুকুর কান্না করে এরকম জানি বা শুনেছি। তা আমি বললাম এত কান্না করে কুকুর কেন? তখন আমার বোন বলে যে কিছু না বলা, তুমি ঘুমাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমরা ঘুমাতে গেলাম, অ্যাজ ইউজুয়াল ঘুমিয়ে গেলাম। পরের দিন সেম ঘোরাঘুরি, আবার খাওয়া দাওয়া। রাতের বেলা এসে আমি তখন আমার সিস্টারকে বলছি আজকে তুমি একটা জিনিস খেয়াল করে রাখবা। তখন আমার সিস্টার বলে কি? আমি বললাম দেখবা যে কুকুরের কান্নাটা না শুরু হয় 3টার পরের দিকে, লাইক ঘড়ির কাঁটা 2টা বাজলে কোনো আওয়াজ নেই, 2:30 নাই, পৌনে 3টা সেটা তখনও হয় না। ঠিক যখন ঘড়ির কাঁটা 3টা তখন সেই কুকুরের কান্না শুরু হয়। সেম রাসেল মানে থার্ড ডেতে এই আবার এই রাত 3টা কান্না, কুকুরের কান্না। আর আসলে একটা কথা বলে রাখা ভালো, আমার বোনের এই অ্যাপার্টমেন্টের নিচে একটা বড় কালী মন্দির আছে। আর আমার বোনের অ্যাপার্টমেন্টটা আছে হলো 19th ফ্লোরে, ইট মিনস 19 তলায়। আর আরেকটা কথা বলে রাখি যে ওদের ফ্ল্যাটের যে উইন্ডোগুলা সেখানে কোনো গ্রিল নেই। আমাদের ঢাকাতে যেরকম দেখতে পাবেন গ্রিল আছে, ওদের বড় বড় উইন্ডো থেকে শুধু গ্লাস, কোনো গ্রিল নেই। সো আপনি পুরো সিটিটা উইন্ডোতে দাঁড়ালেই দেখতে পারবেন। অ্যাজ ইউজুয়াল আমার বোনের বেডরুমে বা অন্য রুমে আপনি দাঁড়ালেও পুরো সিটিটা দেখা যায়, একদম পুরো কুয়ালালামপুর সিটিটা দেখা যায়, পাশে ইভেন তো পাহাড়ও দেখা যায়। তো আমার বোনকে বললাম যে দেখো এই যে ঘড়ির কাঁটা 3টা, কুকুরের কান্না শুরু হয়েছে। আমার বোন বলে হ্যাঁ তাই তো। সো আমরা যেহেতু অনেক টায়ার্ড ছিলাম, মানে অনেকই টায়ার্ড ছিলাম, আমি আর সেই দিন আর ভালো লাগছিল না, আমি শুয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা উঠলাম, আমার বোন বলে একটা কথা কি জানো? আমি বললাম, আমার বোনকে জিজ্ঞেস করলাম যে কি? বলে তুমি তো ঘুমিয়ে গেলা, বাট আমি সারা রাত্র ঘুমাতে পারিনি। আমি বললাম যে কেন? বলে যে তুমি ঘুমিয়ে যাওয়ার পর কুকুরের কান্না তো আছে, আমার কেন জানি মনে হচ্ছিল কেউ এসে ঠিক উইন্ডোর পাশে এসে কান্না করছে। কিরকম? রাসেল বিশ্বাস করবেন না, আমার গুজবাম্প হচ্ছে আমার সেই ঘটনাগুলো মনে করে। একজন মহিলা কান্না করলে যেরকম মানে কাইন্ড অফ এরকম সুর করে, নাকি সুরে কান্না করে, এরকম আমার বোন বলছে যে একটা মহিলার মতো কে জানি জানলার পাশে এসে কান্না করে। আমি তখন বললাম যে তোমরা তো কেউ বিশ্বাস করো না, নাহলে আমার সাথে তো কখনো এরকম হয়নি, এখানে আসার পর থেকে এরকম কেন হচ্ছে আমাদের সাথে। দিন আমি আমার আম্মার সাথে শেয়ার করলাম, আমার আম্মা বললো যে তোমরা জানলা খুলে রাখবে না, ওটা আটকে ঘুমাবা। আমি বললাম ওকে ফাইন। আমার আম্মা কিছু জানে, কারণ আমার আম্মার সাথেও কিছু হয়েছে, কিন্তু কখনোই আমাদেরকে কিছু বলেনি, আর যদি আমরা ভয় পাই। সো ডে 4-এ আমি আমার আম্মাকে বললাম যে আম্মা তুমি আজকে এই রুমে ঘুমাবা, কারণ আমি না ঘুমাতে ঘুমাতে আমার খুব সিক লাগছিল। তখন আমার আম্মা বললো ঠিক আছে আজকে আমি তোমাদের সাথে ঘুমাবো। যেই কথা সেই কাজ রাসেল, আমি আমার আম্মাকে নিয়ে ঘুমাতে গেলাম। বলে রাখা ভালো আমার আম্মা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার আম্মার রুমে 2টা কোরআন শরীফ আছে, সো আমরা ওই 2টা কোরআন শরীফ রেখে দিলাম যে আজকে ঘুমাবো। আমার আম্মা ঘুমাতে আসলাম, আমরা কথা বলছি। তখন অনেক রাত্র, সেম ঘড়ি কাটা 3টা, আমার ওই সে কান্না শুরু। আমার আম্মা বলে যে তোমার এগুলো শুনতে হবে না, তোমরা ঘুমাও। আমি বললাম ঠিক আছে। রাসেল আপনি বিশ্বাস করবেন না, আমি আমার আম্মার হাত শক্ত করে ধরে সেই দিন ঘুমাতে গেছি। আমার আম্মা তারপর দোয়াটা পরে আমার শরীর বন্ধ করে দিলেন, আমি ঘুমাতে গেলাম। আমার এখনো মনে আছে, আমি ডান দিকে ফিরলাম, ডান কাত হলাম, আমার আম্মা বাম কাত হলেন। এসি রুম, ফ্যান নেই কোথাও, সো কিছু পড়ার বা কোথাও কিছু নড়ার কোনো চান্স নেই।
জানি না আমার লিসেনাররা বিশ্বাস করবেন কিনা, বাট এটা একদম সত্যি যে ওই যে রুমে মানে আলমিরাতে থাকা একটা হ্যাঙ্গারটা ছিটকে এসে আমার পায়ে বরাবর পড়লো। আমি তখন কি চিৎকার দিব নাকি অন্ধকারের মধ্যে লাফ দিব, আমি নাকি আম্মাকে ডাকবো, আমি মানে আর ভয়ে শক্ত হয়ে গেলাম। তারপর আমি আমার আম্মার হাতটা ধরে আম্মাকে বললাম আম্মা। আমার আম্মা বুঝতে পেরেছে তখনই, কারণ আমার আম্মা আমার পাশে শোয়া ছিল। আমার আম্মা বলে যে তুমি ঘুমাও, কোনো নড়াচড়া করবে না, কোনো কথা বলবে না। তখন আমি আমার আম্মাকে জড়ায় ধরে দোয়াটা পরে শরীর বন্ধ করে আবার ঘুমাতে গেলাম। সেই ভয়টা তো আমার আছেই, কখন ঘুমিয়ে পড়েছি আমি বলতে পারবো না। সকালবেলা উঠলাম, তখন আমি আমার সিস্টারকে বললাম যে মালয়েশিয়াতে থাকে। আমার বোন বলে যে তোমরা বললে ভয় পাবা, এই জন্য আমি তোমাদেরকে কখনো কিছু বলিনি, বাট হ্যাঁ এখানে কিছু একটা আছে। এই যে এত অ্যাপার্টমেন্ট থাকার সত্ত্বেও কোনো বাঙালি স্টুডেন্ট বা যারা আসে বাংলাদেশ থেকে পড়ার জন্য ইউনিভার্সিটিতে, তারা এখানে এসে থাকতে পারে না, ওরা এখানে এসে টিকতে পারে না। আরেকটা কথা রাসেল বলে রাখা ভালো যে এই অ্যাপার্টমেন্টে সুইসাইড মানে যারা সুইসাইড করে এরকম ঘটনা বেশ কিছু। কোনো ছেলে বা মেয়ে 19 তলা 20 তলা থেকে পড়ে গেছে এই থেকে উইন্ডো দিয়ে। আমরা আসার 2 দিন পরে আরেকটা মেয়ে সুইসাইড করেছে। মানে আমার বোন বলে যে তোমরা বললে বিশ্বাস করবে না যে আমি তো এই বাসায় থাকি, রাতের অন্ধকারে ধরো তুমি শুয়ে আছো, বাথরুমের দরজাটা হঠাৎই খুলে যাবে, খুলে ধরো কোনো মহিলার একটা অবয়ব দেখা যাবে বা ও ডাকে বা এমন কিছু। আমি বলতে বলতে আমার সারা শরীর শিউরে উঠছে। রাসেল, আরেকটা কথা আমি বলি যে আমার বোনরা ওখানে অনেক দিন ধরেই থাকে, সো ওরা অলমোস্ট ইউজ টু এইসবে। বাট আমরা যেহেতু এগুলো ফেস করি না, আমি অনেক হার্ড টাইম মানে পেয়েছি, কারণ আমরা অলমোস্ট 15 ডেজ ছিলাম। 15 ডেজে আমি এক রাতও ঘুমাতে পারিনি, এভরি নাইটে কিছু না কিছু হতো। তারপর ঘটনায় আসা যাক। তার যে 5-এ আমি আমার আম্মাকে বলছি যে আম্মা এভাবে কিভাবে থাকবো, মানে এরকম কুকুরের আওয়াজ, দেন এরকম ঘরের ভিতরে এরকম। তারপর আমার আম্মা বললো যে আরেকটা কাজ করতে পারো, শরীর তো বন্ধ করে শুবে, লাইটটা তোমরা সুইচ অফ করো না, লাইটটা জ্বালিয়ে ঘুমাবা। আমি বললাম ওকে ফাইন, লাইট জ্বালিয়ে ঘুমাবো। তারপরের দিন আমরা লাইট জ্বালিয়ে ঘুমালাম। সেই দিন আমাদের সাথে আর কিছু হয়নি। পরের দিন ডে 6, হ্যাঁ ওরকম আমরা সেম সারাদিন ঘোরাঘুরি, টায়ার্ড, খাওয়া দাওয়ার পর ঘুম। এখন তো আমাদের এমন অবস্থা হয়েছিল রাত আসলে আমাদের আর মানে ঘুম কি জিনিস সেটা মানে একটা আতঙ্কে পরিণত হয়েছিল, যেহেতু আমরা ইউজ টু না। ডে 6 আমরা ঘুমাতে গেছি, ওই দিনও লাইট জ্বালানো, উইন্ডোটা আটকানো, পর্দা লাগানো। রাসেল বিশ্বাস করবেন না, ঠিক এই ঘড়ির কাঁটা 3টা কিছু একটা এসে, সোয়া 3টা কি 3:30 কিছু একটা এসে বাড়ি খেলো সেই জানলাতে। মনে কি বাজ পাখির মতো একটা কিছু একটা মানে ওখানে এসে পাখা ঝাপটাচ্ছে আর বারবার মানে পাখা সাউন্ডটা, আমরা কিন্তু কিছু দেখি না, সাউন্ড এরকম পাখাটা ঝাপটাচ্ছে আর চলে যাচ্ছে। তো এরকমই চলতে থাকে। এরকম আমরা 15 ডেজ ছিলাম। 15 ডেজে এভরি নাইটে কিছু না কিছু হতো, দরজায় টোকা পড়া বলেন, এরকম কিছু না কিছু ছিলই। তো রাসেল এই ছিল ঘটনা, অনেক বড় হয়ে গেল। ভালো লাগলে শোনাবেন। থ্যাংক ইউ সো মাচ তাকে এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। সরি আমি ঢাকা থেকেও আসতে পারিনি বলে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আপাতত একটা ঘটনা যাচ্ছি। স্টে টিউন রেডিও 4 FM। চলুন শুনে আসি আমাদের হাফেজ মাহিউদ্দিন ভাই কি বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঘটনাটা আমি শেয়ার করতেছি ঢাকা এবং একটি গ্রামেরই। জি, সেটা আমাদের ঢাকার থেকে লালবাগেরই, এখান থেকে বিক্রমপুর 16 করে একটি বিয়ে বাড়িতে যাওয়া হয় অনুষ্ঠানে। তো সেখানে ঢাকার মানুষ গিয়েছে, তো সেখানে বিয়ের অনুষ্ঠানটাতে রাত থাকা হলো। তো সেই রাত্রিবেলাতে যখন বিয়ে বাড়ির মানুষগুলো খাওয়া দাওয়া করতেছিল, তো সেখানে শান্তা নামক একটি মহিলা, তো উনি যখন খাওয়া দাওয়া করতেছে, ওনার পায়ের কাছে নিচে একটি সাপ দেখতে পায়। জি, এবং সাপটা এমন ভাবে ফোনা তুলে তার দিকে তাকিয়েছিল, সে দেখা মাত্র সে যে একটা চিৎকার করবে, সে চিৎকারটা করতে পারেনি, কেননা দেখার সাথে সাথে সে এরকম বলল যে চোখ থেকে তার একটি আলোক ঝলক মারিয়ে দিল। জি, সে এরকম আলোক রশ্মি দেখার পরেই সেখানে সে জ্ঞান হারিয়ে ফেলে। তখন সেই মানুষগুলো বিয়ে বাড়ির তাকে ধরে নিয়ে বিছানায় নিয়ে গেল। সেখানে একজন বৃদ্ধ মহিলা ছিল, বয়স্ক, উনি একটু ঝাড়ফুঁক করে দিল।
সেই ঝাড়ফুঁক করাতে সে আরো বিগড়ে গেল, খুব রাগান্বিত করে দিল, খুব রাগারাগি করতে লাগলো যে সব ঘর থেকে বের হয়ে যায়, আমাকে একা থাকতে দিই। সে এমন আচরণ দেখে তখন সবাই বলল ঠিক আছে ও বিশ্রাম করুক, আমরা বাইরে চলে যাই। ওনাকে ঘরের মধ্যে ঘুম পাড়িয়ে দিল এবং সবাই চলে গেল অনুষ্ঠানে। তো কিছুক্ষণ পর সেই শান্তা মেয়েটার ছোট বোন ঘরে যখন প্রবেশ করে, তখন সেই ছোট্ট মেয়েটা দেখে যে তার বোনের মাথার কাছের সামনে সেই সাপ বসে আছে এবং তার সাপের মাথাটা ওই মহিলার কপালের মধ্যে ঘষাঘষি চলতেছিল, ঘষাঘষি করতেছে। এটা দেখে ছোট মেয়েটা চিৎকার দিল সাপ বলে। জি তখন সবাই চলে আসলো, এসে দেখে যে সাপটা নেই। জি সবাই খুঁজতে লাগলো, কিন্তু যে নাকি ঘুমিয়েছে শান্তা, চোখ বন্ধ করে ঘুমিয়েছে, কিন্তু ঘুম চোখে বলতেছে এই তোরা সব ঘর থেকে বের হ, আমাকে একা থাকতে দে, আমি একা থাকবো, আমাকে বিরক্ত করবি না, জি। ওর কথায় তোরা কান দিবি না, তোরা সব বের হয়ে যা, আমি একাই থাকবো। এমন আচরণ দেখে সেই গ্রামের মানুষগুলো বলতেছে যে আচরণ তো ভালো দেখা যাচ্ছে না, অবশ্যই তাকে কোনো কিছু ধরেছে। জি তখন বলছে তোমরা কালকে ঢাকায় যেও, ঢাকায় গিয়ে একটা চিকিৎসা নিয়ে নাও। পরবর্তীতে তারা আসে ঢাকায় এবং সন্ধ্যাকালীন সেখানে আমি উপস্থিত থাকি, সেখানে আমি যাই। যখন আমাকে নিয়ে যাওয়া হয় সেখানে অদ্ভুত একটা বিষয় হইতেছে, আমি যাই দেখি যে উনি ঘুমিয়ে আছে, শুয়ে আছে। জি উনি আমাকে দেখার সাথে সাথে সবাইকে বলতেছে যে সব পথ থেকে সরে যা, একটা কেউ কাছে থাকবি না পথের কাছে, সবাই সরে যা, রাস্তা ক্লিয়ার করে দে, রাস্তা পুরো পরিষ্কার করে দে। তখন লোক তো ভরা ছিল যে কি হালত, কি অবস্থা, কি হয় দেখার জন্য। তো কিছু কিছু লোক আবার দাঁড়িয়েছিল এটা দেখার জন্য যে আমরা দেখবো এটা কি। আচ্ছা তখন তারপর সে ওই রাগান্বিত বলতেছে সরে যেতে বলছি, তোরা সরিস না কেন, রাস্তা আমাকে পরিষ্কার করে দে, এই রাস্তা আমাদের কেউ দাঁড়াতে পারবি না, রাস্তা পুরো পরিষ্কার কর, রাস্তা ক্লিয়ার করে দে। তারপর সবাই চলে গেল, আমি বসলাম, বসার সাথে সাথে আমাকে বলতেছে আপনি কেন আসছেন, আপনি কেন আসছেন, আপনি জেনেই তো আসছেন, জানার পরেও আপনি কেন আসলেন? তখন বললাম আসছি আমি আপনাকেই দেখতে। বলুন না আপনি চলে যান, আপনি কিছু করতে হবে না, আপনি চলে যান আপনার স্থানে। তো বললাম ঠিক আছে আমি চলে যাব। ওই মুহূর্তে কথা যখন বলতেছিলাম ঠিক ওই সময় তো কারেন্টটা চলে গেছে। যখন অন্ধকার হয়ে গেল তখন আমি তার মুখ যেটা অবয়বের মধ্যে দেখতে পেলাম একেবারে পুরো সাপ, এবং তার সাপের যে ছাপগুলো থাকে সেই রকম পুরোপুরি একটা সাপের মুখোশের মতো, পুরো সাপের মতো দেখে আমি তো অদ্ভুত হলাম, যেটা তো সাপ জিন। এবং কি এই জিনিসটাকে, এই বিষয়টা দেখার পরেই আবার কারেন্ট চলে আসলো। তো সেটা আমরা খেয়াল করি না বা ইয়া করিনি, যেটাকে কারেন্টকে জিনই বন্ধ করেছে না বিদ্যুৎ চলে গেছে সেটা আমরা কিছু বলিনি। ওকে কিন্তু আমি এইটুকু দেখার পরে তাদেরকে বললাম যে একটা জিন তাকে ধরেছে, সেটা হইতেছে সাপ জিন। এই জিনটা সাপ ধারণ করতে পারে এবং সেটা অবশ্যই শক্তিশালী, ভয়ঙ্কর। তো উনি এই মুহূর্তে হাসতেছিল, খুব হাসে, আবার মাঝে সাথে কাঁদে। এবং তাকে আমি বললাম আপনি একটু উঠে বসেন, কথা বলবো। বলছে না আমার তো ওঠার হুকুম নেই, আমি শুয়েই থাকবো, আর আপনি চলে যান। আপনি কেন থাকতেছেন, আপনি থাকবেন না, আপনি চলে যান। ওদেরকে বললাম এটা সাপ জিন ধরেছে, এটাকে আপনার খুব শক্তিশালী। তখন ওরা আবার একটা নাম বলেছিল যে এটাকে মনাসা বলে যে তাহলে ওকে মনাসা ধরেছে। তো বললাম দেখেন এটা আমি মনাসা বুঝি না, তবে এটা সাপ জিন। এরপর আমি সেখানে একটু কোরআন তেলাওয়াত করি যখন, তখন সে খুব আরো রাগান্বিত হয়ে যায় এবং সে বলে দেখেন একটু পরে কোনো লাভ নেই, আপনি চলে যান, আমি থাকবো। তখন বলছি ঠিক আছে আমি চলে যাচ্ছি, আজকে রাত্রে আপনি আমার সাথে দেখা করবেন। তো আমি ওনাকে চুকি বলে আসছি যে আজকে কিছু করবো না, আমি আগামীকাল মানে শনিবার দিন আমি বলে আসছি, শনিবার দিন আমি ঠিক করব। কিন্তু সেটা যখন আমি বলে আসছি যে আপনি আমার সাথে দেখা করবেন, মানে কালকে ঠিক করবে, হ্যাঁ তাই তো? আগামীকাল করব। কিন্তু যখন বলে আসছি ওদেরকে যে আমি চলে যাচ্ছি, আপনি আমার সাথে রাতে দেখা করবেন, এখনো পর্যন্ত সে আমার সাথে, এখন মনে হয় যখন আমি এখানে আসলাম বা আমার এলাকাতেও যখন ছিলাম, মনে হচ্ছে আমার পেছনেই সে আছে। আপনি বলছিলেন যে আপনি যখন এখানে আসেন হ্যাঁ। তখন আপনার মনে হচ্ছিল যে আপনাকে কেউ পিছন থেকে ফলো করছে, আমি এরকম যখন কিছু সিঁড়ি একটা। উঠতেছি জি তখন আমার ওই জিনিসটাই যে আমি যে বলে আসছি যে আপনি আমার সাথে রাতে দেখা করবেন, তো এখনো যখন উঠে আসতেছিলাম এই ইয়াতে অফিসে, জি তখনও দেখতেছি যে আমার পেছনে 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 কেউ আসতেছে। আচ্ছা এখনো পর্যন্ত আমাকে সেই অনুভূতিটা লাগতেছে যে আমার সাথী আছে, আগামীকাল বোঝা যাবে এটা আমি কতটুকু কি করতে পারবো। বাট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। জি
আজকে যে ঘটনাটি বলবো সেটি কিশোরগঞ্জের একটা লোকের কাছ থেকে কালেক্ট করা ঘটনা। ঘটনাটি হচ্ছে তার বাল্যবন্ধুর একটা ঘটনা। তার বাল্যবন্ধুর নাম সাজু। ছোটবেলা থেকে একটু দুরন্ত টাইপের ছিল, আর তার বাবা কর্মসূত্রে দেশের বাইরে থাকতো। জি। সেখানে তার মা আর তিনি এরা দুইজন একসাথে থাকতো আর কি। আর তাদের নানা বাড়ি হলো, তারা থাকতো শহরে, তাদের নানা বাড়ি তার এখান থেকে দূরে, এটা অজপাড়াগায় কিশোরগঞ্জের। তারা একদিন, সে আর তার মা একদিন মিলে মানে চিন্তা ভাবনা করলো যে মানে তারা তাদের নানু বাড়ি বেড়াতে যাবে। যে কথা সেই কাজ। দেখা যায় তার পরের দিনে তারা রওনা দিল। কালটা ছিল শীতকাল। রওনা দিল, পৌঁছাতে পৌঁছাতে বেশ সন্ধ্যা হয়ে গেল। এখানে বলে রাখা ভালো, মানে অনেক আগের দিনে মানে শীতকালে গ্রাম অঞ্চলে মানে যাত্রার একটা প্রচলন ছিল, অনেকেই জানা থাকবে ওই জিনিসটা। জি। তারা গেল সেদিন। সাজু খুব আগ্রহ নিয়ে গেছিল। সেদিন যাইতে যাইতে বেশ শরীর ক্লান্ত এবং সন্ধ্যা হয়ে যায়, সেদিন আর যাওয়া হলো না। পরের দিন তারা মিলে প্ল্যান করলো যে কারা কারা যাবে। তার ছোট মামার বন্ধু প্লাস ওই যে সাজু তার দুটা ফ্রেন্ড আর কি, নানা বাড়ির। এরা মিলে প্ল্যান করলো যে এরা সবাই যাবে আর কি। এখানে কথা হলো যে তার ছোট মামা আর তার বয়সের খুব একটা বেশি ডিফারেন্ট ছিল না, হয়তো বা 2 থেকে 4 বছর এরকম একটা ডিফারেন্ট। তারা সন্ধ্যায় একত্রে জড়ো হলো এবং তারা যাওয়ার জন্য রওনা দিল। তারা যেখানে যাবে মানে যাত্রা তাদের পাশের গ্রামে যেতে তাদের প্রথমে বিলের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, রাস্তা ক্রস করে ছোট একটা জঙ্গল পড়ে, তারপর নদী পার হয়ে তারপর যেতে হয় আর কি। তারা বিলের রাস্তা ক্রস করলো। ক্রস করার পর দেখা যায় তারা যখন জঙ্গলের ভিতর গেল, মানে একটা আওয়াজ কতক্ষণ পর পর পাশ দিয়ে যাচ্ছে। তাদের হাতে হারিকেন ছিল, টর্চ লাইট ছিল, আলোতে দেখতে পাচ্ছে যে মানে চোখের মতো জল জল করছে, আবার নেই এরকম। সাজু বেশ খানিকটা ভয় পেয়ে তার মামাকে জিজ্ঞেস করলো যে মামা এটা কি বা এরকম কেন হচ্ছে। তার মা বললো এটা কিছু না, এটা শেয়াল আর কি। কিন্তু এই ভয়টা তার ভিতরে কাজ করলো। বাট এভাবে চলতে লাগলো সামনে। সন্ধ্যা বেশি না হওয়াতে তারা ঘাটের কাছে গিয়ে মাঝি পেল। মাঝি পাওয়াতে তারা নদী পার হয়ে ওপার গেল। এখন যে জিনিসটা রাসেল ভাই, এখানে হচ্ছে মানে যেখানে যাচ্ছে ছিল সেখানে যাওয়ার আর কি নদীর পার থেকে 2টা রাস্তা। একটা সচরাচর মানুষ যেটা দিয়ে যায় আর কি ওই গ্রামে, আর একটা কাশবনের ভিতর দিয়ে লোকজন যাতায়াত করে, বেশ একটা ঘন না, শর্টকাট রোড আর কি। তারা চিন্তা করলো যে ওই শর্টকাট রোডটা দিয়ে যাবে। তো যার হাতে টর্চ লাইট ছিল সে সামনাসামনি হাঁটছিল, আর তাদের হাতে আরো 2টা হারিকেন ছিল। তারা হাঁটছিল, কিছু দূর হাঁটার পরে মানে একটা শনশন আওয়াজ, আর শীতের রাতে আওয়াজটা বেশ প্রখরভাবে আসছিল। সো কেউ কিছু বুঝে উঠতে না পারায় মানে প্রথম যে মানে সামনে ছিল যার হাতে টর্চ লাইট ছিল সে মানে দৌড় দিল আর কি। আর পিছনের যারা ছিল এরা মানে কি হয়েছে বা আদৌ এটা বুঝতে না পেরে তারাও তার সাথে সাথে দৌড় দিল আর কি একরকম। কিছুক্ষণ দৌড়ানোর পরে তারা যেখানে যাচ্ছিল মানে যেখানে যাত্রা সেখানে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পর তারা মানে যাত্রা শুরু হওয়াতে তারা পিছনে যে দৌড় দিছে বা এরকম কিছু একটা, এই জিনিসটা আর কি আদৌ ভুলে গেছিল। তারা ভিতরে ঢুকলো। কিছুক্ষণ পরে মানে যাত্রা দেখা শুরু করলো। যাত্রা দেখার অনেকক্ষণ পরে দেখা যায় যে কোনো একটা গ্যাঞ্জামের কারণে ওদিনকার মতো যাত্রাটা ওখানেই বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পর তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে এখন বাড়ি যাওয়া দরকার। তারা প্রথমে মানে যে পথ দিয়ে আসছিল কাশবনের ওই পথ দিয়েই তারা আবার রওনা দিল। কিন্তু তাদের আসার সময় যে একটা ঘটনা বা দৌড় দেওয়া, এটা আদৌ তারা ভুলে গেছিল। আর দেখা যায় যে তারা যখন যায় মানে ওই পথ দিয়ে যাওয়ার সময় কোনো প্রবলেম ফেস করেনি। তারা নদীর পাড়ে পৌঁছে যায়। নদীর পাড়ে যেয়ে মানে কোনো নৌকা দেখতে পারে না। মানে রাত তখনও গভীর রাত, মোটামুটি গ্রাম অঞ্চলে মানে আশেপাশে কোনো লোকজন নেই। মাঝির বাড়িও চেনে না যেহেতু আর এক গ্রাম। তারা কি করবে ভাবতে ভাবতে কিছুক্ষণ পরে মানে দূর থেকে কিছু লোকের আওয়াজ পাচ্ছিল, মানে লোকের হাঁটার আওয়াজ, মানে লোক আসার আওয়াজ এরকম পাচ্ছিল। তারা টর্চের আলোতে যেটা দেখতে পায় সেটা হলো যে কিছু লোক একটা কাঁধে করে লাশ নিয়ে আসছে। তারা কাছাকাছি আসার পরে এক মুরব্বী জিজ্ঞেস করে যে বাবা ঘাটে কি নৌকা নেই? তারা না বলে সম্বোধন করে। না বলার পরে তারপর দেখা গেছে তারা কৌতূহলবশত জিজ্ঞেস করে যে মানে সে কিভাবে মারা গেল বা কি। এটা জিজ্ঞেস করার পর একটা লোক ঘটনা বলে যে পাশের গ্রামে, তারা যে গ্রাম থেকে আসছে ওই গ্রামে তার বাড়ি, এই গ্রামে হলো সে মানে এই গ্রামের জামাই আর কি। এই লোকটা, যে লোকটা মারা গেছে সাপে কাটায় মারা গেছে, ফলে
মানে তাদের গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে দাফন দেওয়ার জন্য। আশেপাশে নৌকা না থাকায় এক মুরব্বী বলল যে আমি মাঝির বাড়ি চিনি, মাঝির বাড়ি নিয়ে গিয়ে তাকে ডেকে নিয়ে আসছি। ওই মুরব্বীর সাথে আরো 2 জন প্লাস সাজু মিলে তারা দেখা গেছে মাঝির বাড়ি যায়। আচ্ছা, যাওয়ার পরে দেখা গেছে অনেক ডাকাডাকির পরে তারা মাঝি সারা শব্দ না পেয়ে মুরব্বী বলল যে নৌকাটা নিয়ে আমরা যাই, কালকে সকালে দিয়ে যাব। কারণ মানে মাঝি পরিচিত ছিল আর কি, এই কারণে মুরব্বী বলল যে এই কথা সেই কাজ। তারা নৌকায় উঠলে নৌকা নিয়ে রওনা দিল এবং যেখানে লাশটা রাখা ছিল ওখানে এসে পৌঁছালো। পৌঁছানোর পরে তারা সবাই এবং লাশটা নৌকায় উঠানো হলো। তারা যখন ঘাট থেকে নৌকা ছাড়বে এমন সময় একটা আওয়াজ আসলো যে আমাকে নিয়ে যাও, দাঁড়াও, এরকম একটা আওয়াজ আসলো। তারা টর্চ মেরে দেখে যে মানে একটু গুজা টাইপের একটা লোক, মানে মুখে চাদর পেঁচানো, শীতকালে মানে আসছিল। দেখে বোঝাচ্ছিল যে মুরব্বি টাইপের একটা লোক এরকম। তখন তাদের মধ্যে কিছু লোক বলল যে মুরব্বি নিয়ে যাও, আবার কিছু বলল যে না। এরকম করতে করতে একটা টাইমে দেখা যায় তারা রাজি হয়ে যায় যে মুরব্বি লোক, অনেক রাত্র হয়েছে, নিয়ে যায়। সো প্রথমে যে বিষয়টি হয় মানে মুরব্বী লোকটি যখন মানে নৌকায় উঠে, তারা এতগুলো লোক উঠার পরে মানে পানিতে যতটা নৌকা না ডেবেছিল মানে তারা অনুভব করছিল যে মানে মুরব্বী ওঠার পরে মানে বেশি পানিতে ডেবে গেছিল, কিন্তু বিষয়টা অতটা আমলে নেয় না। যা স্বাভাবিকভাবে লোকটি লাশের পায়ের কাছে বসা ছিল, যার মতো যে যে বসা, কেউ কথা বলছিল। নৌকা ছাড়লো। কিছুক্ষণ পরে একটা লোক মানে পিচাস বলে চিৎকার করে উঠলো। আচ্ছা, হ্যাঁ, এরকম চিৎকার করে ওঠার পরে সাথে সাথে তাদের পাশে যে লোকজন 2-3 জন লাইট মারলো। লাইট মেরে যেটা দেখছিল রাসেল ভাই, এটা হলো মানে লোকটি লাশের পায়ের মাংস খাচ্ছে, কাফন দিয়ে যে মোড়ানো ওটা পায়ের মাংস খাচ্ছে। এই বলে মানে অনেকেই দেখা যায় মানে যারা ছিল যে যার মতো মানে নদীতে ঝাঁপ দেওয়া শুরু করলো। শুধুমাত্র যে সাজু, এখানে বলে রাখা ভালো যে সাজু সাঁতার জানতো না, সে মানে টর্চ মেরে থমকে দাঁড়িয়ে রইলো। ওরকম দাঁড়িয়ে রওয়ার পর তারা মানে যারা নদীতে ঝাঁপ দিছিল তারা যখন কিনারায় পৌঁছে মানে পিচাস বলে দৌড়াতে দৌড়াতে একটা সময় তারা লোকালয়ের ভিতর যায়। লোকালয়ের ভিতর যাওয়ার পরে দেখা যায় গ্রামের লোকজন তাদের ডাকাত বলে তাড়া করে। তাড়া করার পর দেখা যায় তারা যখন মানে গ্রামের লোকজন যখন জড়ো হয় তখন মানে তারা লোকজন জড়ো হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে বা কেন। এই সময় তাদের মানে কথা বলার মতো এরকম একটা পরিস্থিতি ছিল না। একজনে হঠাৎ করে উঠে বলে যে সাজু কোথায়, এরকম একটা কথা বলার পরে মানে এক গ্রামের লোকজন জিজ্ঞেস করে যে কি হয়েছে বিষয়টা। জিজ্ঞেস করার পরে দেখা যায় তারা ঘটনাটি সম্পূর্ণ খুলে বলার পরে গ্রামের কিছু লোক মানে তাদের সাথে যেতে রাজি হয় যে আমরা যাব। গ্রামের কিছু লোক প্লাস তারা মিলে দেখা যায় যে যায় নদীর পারে তারা যেখানে এক্সাক্ট যে ঠিকানাটা বলছিল মানে যে এখান দিয়ে আমরা করছি, কিন্তু আশেপাশে কোথাও কোনো নৌকা নেই। অনেক খোঁজাখুঁজির পরে দেখা যায় একটা কিনারায় অনেক দূরে, বেশ কিছু দূর নৌকাটার সন্ধান পায়। এখানে বিষয় হচ্ছে যে মানে নৌকা মানে নদীর এপার ওপারের দূরত্ব খুব যে একটা বেশি সেরকমও না, আর নদীতে কোনো স্রোতও ছিল না যে নৌকা অত দূর যাবে বা এরকম কিছু একটা ছিল না। তারা যখন যায় নৌকার কাছে মানে তারা যেটা দেখে সেটা দেখার জন্য আদৌ কোনো প্রস্তুত ছিল না। যে নৌকা মানে লাশটা যে কাফনের কাপড় দিয়ে পেঁচানো ছিল, মানে কাফনের কাপড় সাইডে ফেলানো, ছোপ রক্ত প্লাস কিছু মাংস এদিক ওদিক ছড়ানো ছিটানো, কিন্তু সাজু আর ওই যে বৃদ্ধ লোকটা তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আশেপাশে অনেক খোঁজাখুঁজি করে, এমনকি পায়ের ছাপ পর্যন্ত নেই এরকম। তার খানিকক্ষণ পরে দেখা যায় আজান দেয়। আজান দেওয়ার পরে মানে পরবর্তীতে তাদের ভাষ্যমতে যেটা শোনা যায় যে তারা যখন নৌকায় উঠে তখন আনুমানিক রাত 12টা কি 1টা হবে, কিন্তু মানে যে আজান দেয় এত সময় যে মানে তাদের কিভাবে গেল বা মানে কিরকম গেছে তারা নিজেরাও জানে না। ভোর হওয়ার পরে দেখা যায় যে লাশটা যাদের লাশ, এদের আত্মীয় স্বজন লোকজন আসার পরে তাদের নিয়ে যায়, মানে লাশটা নিয়ে দাফন করার ব্যবস্থা করে। কিন্তু ওই যে সাজুকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। অনেক চেষ্টার পরও মানে কোথাও খুঁজে পাওয়া গেল না। এভাবে অনেক দিন গেল। অনেক দিন যাওয়ার পরে দেখা যায় প্রায় মাস 6 পরে যে ঘটনাটি ঘটা শুরু করে সেটি হলো মানে অনেকেই শুনতে পেল সন্ধ্যার পরে, মানে যখন তারা নদীর পাড় দিয়ে যায় তখন শুনতে পেল যে তারাও কই যাও, আমাকে নিয়ে যাও, এরকম কেউ শুনতে পায়। কেউ হাসি কান্না এরকম আওয়াজ শুনতে পায়। বিশেষ করে কেউ যদি একা যায় মানে তার সাথে এইটা এরকম বেশি ঘটনা ঘটে। তারপর দেখা যায় রাতের বেলা যখন মানে মাঝি নদী এপার ওপার করে, কোনো বাতাস নেই,
কোনো ঢেউ নেই, নৌকা উল্টে যাচ্ছে, এরকম অনেক ঘটনা। একটা পর্যায়ে দেখা যায় যে রাতে চলাচল বন্ধ করে দেয় মানুষ, এমনকি মানে দিনের বেলায় কেউ যদি মানে একা যায় তাও সাথে করে একজন দুজন নিয়ে যায়, এরকম এরকম ঘটা শুরু করে। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবার থেকে ছোট্ট বিরতি নিয়ে আসবো এবং বিরতির পরে আমাদের আরো একজন অতিথি আছেন, তার ঘটনা শুনবো। স্টে টিউন ফর ইউর ফুর্তি এফএম এন্ড ইউ ফুর্তি। নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। হ্যালো এভরিওয়ান, আমি ইনজামাম, এসছি ওল্ড ঢাকা থেকে। জি। আমি আমার ঘটনায় সরাসরি চলে যাচ্ছি। গত ঈদ উল ফিতরে আমি যখন এই যে ছুটিতে যখন বাড়িতে যাচ্ছি, আমার বাসা হোম ডিস্ট্রিক্ট নড়াইলে। তো অবশ্যই সেক্ষেত্রে যদি আমি মাওয়াঘাটে যাই, গোপালগঞ্জের রোডটা আমার ক্রস করতে হবে, আমার ওই এরিয়াটা দিয়ে যাইতে হবে। তো আমি মাওয়াঘাট যখন পার হলাম সন্ধ্যাবেলায়, পার হওয়ার পরে আমি একটা মাইক্রোবাসে উঠলাম, যেটাকে কালনা পর্যন্ত যাই, কালনাঘাট পর্যন্ত। তো মাইক্রোতে ওঠার পরে আমি সামনে উঠলাম ড্রাইভারের বাম সাইডে। তো কিছু দূর যাওয়ার পরে কৌতূহলবশত আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া, আপনি তো এই রোডে অনেক দিন ধরে গাড়ি চালান বা ড্রাইভ করেন, সেক্ষেত্রে আপনার কি কোনো এক্সপিরিয়েন্স আছে প্যারানর্মাল বা ভৌতিক কোনো ঘটনার সাথে? তা ফার্স্টে উনি কিছু বলতে চাইলো না, আমার সাথে ফাজলামি বা এরকম একটা হাসাহাসি করলো। তো আমি আবার অনেক জোর করার পরে সে বললো যে মামা, ঘটনা যেহেতু শুনতেই চাচ্ছেন তাহলে বলি আমার নিজের ঘটনা। তো মাইক্রোবাস চালানোর আগে তিনি লেগুনা টাইপের কোনো একটা গাড়ি চালাইতেন। তো আমাকে বলল যে যখন আমি ওই লেগুনা চালাইতাম তখন একদিন হঠাৎ আমি রাত্রে যাত্রী সব নামিয়ে দিয়ে আমি বাসার দিকে যাচ্ছিলাম। তো কিছু দূর যাওয়ার পরে আমি দেখি সামনে আমার রোডের ভিতরেই সামনের দিকে অনেক কুয়াশা, গরমকাল থাকা সত্ত্বেও সেখানে অনেক কুয়াশা দেখতে পান। তো ওটা দেখে তিনি বিচলিত হন না, যেহেতু উনি আমাকে আগেই বলেছিল যে আমি অনেক সাহসী বা এরকম কিছু। তো উনি ওই কুয়াশার ভিতর দিয়ে গাড়িটা চালিয়ে দিল। চালিয়ে দেওয়ার পরে উনি সামনে কিছু গাছগাছালি, বট গাছ টাইপের যে গাছগুলো থেকে ওভাবে বড় বড় গাছ দেখতে পান। তো আবারও সাহসিকতার পরিচয় দিয়ে গাছের ভিতর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করে। তো কিছুক্ষণ পরে দেখে সব কিছু নর্মাল। আবার তিনি যখন ড্রাইভ করতে শুরু করেন, কিছুক্ষণ পরে আবার ওই রোডের উপর কিছু লাশ দেখতে পান, সাদা কাপড় দিয়ে জড়ানো এরকম টাইপের কিছু লাশ দেখতে পান। তা উনি আবার একটু ভয় পেয়ে যান। ভয় যখন পান তখনই গাড়ি থেকে নেমে আশেপাশে হাঁটাহাঁটি করেন আর ভাবতে থাকেন যে আসলে আমি এখন কি করব, কি করা উচিত আমার। তো যে উনি যখন সব লাস্টে যখন ভাবেন যে আমি ওই লাশের উপর দিয়ে গাড়ি চালাবো, তো যখন গাড়িতে উঠে তখন আবার আরেকবার ভাবে যে কি করব না করব। তো এক পর্যায়ে উনি লাশের উপর দিয়ে গাড়িটা চালিয়ে দেন। চালিয়ে দেওয়ার পরে উনি তখন আর কিছু জানেন না। তো সকালবেলা যখন হলো তখন উনি নিজেকে হসপিটালে বেডে আবিষ্কার করেন এবং সেখানে উনি ইনজুরির অবস্থায় ছিলেন। আর তার গাড়িটা গোপালগঞ্জ ওই রোডের পাশেই খাদের কিনারায় ছিল। তো রাসেল ভাই, এখানে একটা কথা যে গোপালগঞ্জের ওই রোড দিয়ে বিশেষ করে যারা বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, যারা গাড়ি চালান, যা ড্রাইভ করেন, তারা মাঝে মাঝে এমন কিছু অদ্ভুত জিনিস দেখতে পান, যেমন বাচ্চা দৌড় দেয় রাস্তা ক্রস করে, সাদা কাপড় পরা কিছু শেপ ওখানে যাতায়াত করে দৌড় দেয় রাত্রিবেলায়, এভাবে মানুষকে ডিস্টার্ব করে, গাড়ি ড্রাইভারদের ডিস্টার্ব করে। আর মাঝে মাঝে রাত্রিবেলায় অনেক গাড়ি অ্যাক্সিডেন্টের অনেক খবর শোনা যায়। এটাও শোনা গেছে যে ড্রাইভাররা এমনও কিছু জিনিস দেখতে পান যে রোডগুলো অনেক রোড হয়ে যায়, 6-7টা 5টা 3টা এরকম রোড হয়ে যায়। ওই কোন রোড দিয়ে তারা গাড়িটা ড্রাইভ করবে সেটা অনেক সময় ইতস্তত হয়ে যায়, যে গাড়িটা ড্রাইভ করতেও অসুবিধা হয় অ্যাটলিস্ট। তারপরে ফাইনালি দেখা যায় যে তারা অ্যাক্সিডেন্ট করে বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, যাত্রীও অনেক মারা যান। জি রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমি রাইয়ান, তেজগাঁ থেকে এসেছি। প্রথমেই যে ঘটনাটা আমি শেয়ার করতে চাইবো আজকে, জি, সেটা কিছুটা স্বপ্ন রিলেটেড। জি, আপনাকে যেটা আমি বলছিলাম বাইরে, ব্যাপারটা ছিল এরকম। আমাদের বাসা যেহেতু তেজগাঁয়, ওই টাইমটায়
আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকতাম। তো একদিন রাতে ঘুমালাম। তো ঘুমানোর পর হঠাৎ করেই আমি অল অফ এ সাডেন আমি দেখতে পেলাম যে আমি আমার নানার বাসায় চলে গেছি। আচ্ছা। ওই মুহূর্তে। এবং আমার নানার বাসা ছিল ধানমন্ডিতে। প্রচুর আসা যাওয়া ছিল নানার বাসায়। সো ওখানের এনভায়রনমেন্টটা আমার খুব বেশি পরিচিত। অন্ধকার অবস্থাতেও আমি সম্পূর্ণরূপে বুঝতে পারছিলাম আমি ওই মুহূর্তে আমার নানা নানুর যে রুমটা ছিল ওই রুমে আমি ভাসছি। ভাসছেন আপনি? আমি ভাসছি। এবং আমি অন্ধকারে ফ্যানের যে শব্দটা হচ্ছে খুবই পরিচিত শব্দ, আমি সেটাতে টের পাচ্ছি। এবং আমি বিভিন্ন আসবাবপত্র ছুঁয়ে দেখছি, ধরছি। ইভেন আমার নানা নানুর রুমের সাথেই একটা ছোট বারান্দা ছিল। আমি ওই বারান্দাতেও গেলাম। ওটা গ্রিল করা ছিল পুরাটা। গ্রিল ধরছি, বাইরে জোছনা দেখতে পাচ্ছি। আবার রুমের ভিতরে ঢুকলাম। অল অফ এ সাডেন আমি ধপাস করে যেন আমার তেজগার বাসার বিছানায় পড়লাম এবং জেগে গেলাম। মানে পুরাটা ব্যাপার খুব তাড়াতাড়ি ঘটেছে। খুব তাড়াতাড়ি ঘটলো এবং খুবই অদ্ভুত একটা ব্যাপার যে এত রিয়েলিস্টিক। মানে আমি যেন ওখানে চলে গিয়েছিলাম ওই মুহূর্তটাতে। ওই সময়টা যেন আমি আমার নানার বাসাতে অবস্থান করছিলাম এবং আমি যেন হঠাৎ করেই আবার আমার বাসার বিছানায় চলে আসলাম। এরকম একটা ব্যাপার ছিল আর কি জিনিসটা। ওকে ওকে, আচ্ছা, আপনার সাথে তো আরো কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো আমরা একটু শুনে ফেলি যে আর কি ঘটনা আপনার সাথে ঘটেছে। আরেকটা ঘটনা আমি বলবো, এটাও আমার নানার বাসা কেন্দ্রিক একটা ঘটনা। আমি আগে একবার ইমেল পাঠিয়েছিলাম আপনাকে, ওখানে আমি একটু প্যাটার্নটা বলেছিলাম নানার বাসার, যে প্রতিটা তালার প্রথম রড যে সিঁড়ি, এটা থেকে ঘুরে পরবর্তী তালায় যাওয়ার আগে একটা করে ছোট এক্সটেন্ডেড তালা ছিল, যেটাকে আমি যে 1.5 তালা 2.5 তালা এভাবে বলেছিলাম। তো 3.5 তালার একটা ঘটনা বলি আমার নানার বাসায়। ওই টাইমটাতে আমার নানার বাসায় কিছু মেরামতের কাজ চলছিল। তো যে কারণে ওই মেরামতের কাজ যারা করছিলেন তাদের একজন লিডার ছিল, তাকে সবাই সর্দার বলে ডাকতো। তো আমি 3.5 তালার যে রুমটা ছিল ওটার বারান্দায় গিয়ে দাঁড়ালাম। তো দেখলাম ওই সর্দার নামে যিনি, উনি রুমের ভেতরে একটা চৌকির মতো ছিল, ওখানে বসে টুকটাক কাজ করছেন। সামথিং যেমন বিভিন্ন যে কাজের জন্য রাজমিস্ত্রির কাজে যেসব জিনিসগুলো ব্যবহৃত হয় ওরকম জিনিসগুলো গুছাচ্ছেন, বের করছেন, রাখছেন, সামথিং লাইক দ্যাট। তো আমি বারান্দায় দাঁড়িয়ে ওনার দিকে যখন তাকালাম, উনি আমাকে বললেন, তোমাকে একটা জিনিস দেখাবো, তুমি দেখবা? তো আমি বললাম যে হ্যাঁ দেখান তো। তো ওনার যে জায়গাটা উনি বসা ছিলেন তার পাশে একটা বাথরুম ছিল, আর ওই বাথরুমের সামনে একটা ড্রাম রাখা ছিল। তো উনি বাথরুমের দিকে তাকিয়ে বললেন আয়। তো বলার সাথে সাথে বাথরুম থেকে একটা সম্পূর্ণ কালো ফিগার, এটা কোনো চোখ নাই, মুখ নাই, কিচ্ছু না, জাস্ট একটা কালো বডি বেরিয়ে ওই ড্রামের মধ্যে খুব সজোরে একটা করে থাপ্পড় দিচ্ছে, আর সেকেন্ডের মধ্যে বাথরুমের মধ্যে ঢুকে যাচ্ছে। সে আবার বাথরুমের দিকে তাকায়, বলতেছে আয়। সঙ্গে সঙ্গে বাথরুম থেকে ওই ফিগারটা বেরিয়ে খুব তড়িৎ গতিতে ড্রামে থাপ্পড় দিয়ে আবার ঠিক সেভাবে বাথরুমে ঢুকে যাচ্ছে। এভাবে 3-4 বার এই ব্যাপারটা রিপিট হলো। তো সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে এক দৌড়ে মানে বাসে চলে গেলাম। তো এটা ছিল সেকেন্ড ঘটনাটা আর কি। ওকে, আমরা আপনার কাছে আবারও ফিরে আসবো। আমি চলে যাব আমাদের হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে, তার একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমরা এখন শুনে আসবো। চলুন শুনে আসি তার ঘটনা। আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা একটি বাড়িতে একটি অসহায় ব্যক্তি, বৃদ্ধা মহিলা, তাকে সে বাড়িওয়ালা থাকতে দেওয়া হয়েছিল। তো উনি কোনো রুম কক্ষে থাকেন নাই, উনি 4 তলার একটি সিঁড়ির মধ্যে
উনি কিছু বিছানা নিয়ে বসে থাকতেন এবং উনি হাতে তসবি এবং পবিত্র কোরআন যে তেলাওয়াত করতো সেখানেই বসে উনি বিছানাপত্র করে ওইখানে সবসময় কোরআন এবং তসবি জপত। তো 1-1.5 মাস আগে নাকি উনি ইন্তেকাল করে। তো পরবর্তীতে যে সিঁড়ির সাথে যে ঘরটা ছিল, উনি যতদিন ছিলেন এই সিঁড়ির কাছে ওই ঘর ভাড়া হতো না। কেন হতো না সেটা তারা ইয়া করতো না। যখন উনি ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরেই যখন টুলেট লাগানো হলো, কিন্তু সেই ঘরটা ভাড়া হলো। তো ছোট একটি ফ্যামিলি সেই ঘরটা নিছে। তো বেশ সপ্তাহখানেক ওনারা এমনভাবে রাত্রিবেলায় কিছু শব্দ পেত সেই ঘরটাতে। রাত্রিবেলা যখন বাতি জ্বলতে থাকতো 1টা পর্যন্ত, তখন তারা এরকম শুনতে পারত সেই মহিলার কণ্ঠে বাতিটা নিভানোর জন্য, এই বাতিটা নিভাও। আবার এমন এমন সময় অনেকে বলতো রাত্রিবেলাতে, এই আমাকে ভাত দাও, এবং ধমক দিত, শাসন করতো, এরকম কিছু শব্দ শুনতো। তো নতুন ভাড়াতে তো ভাবতো যে আশপাশ থেকে হইতেছে অথবা কোথাও থেকে হইতেছে, নিজের ঘর থেকে যে হইতেছে তারা এটা নিজেরা এটা বুঝতে পারেনি। যখন এরকম প্রায় ঘটনা হইতেছিল কয়েকটা দিন, তখন তারা এরকম বুঝে নিল যে এটা তো আমাদের ঘর থেকে। এবং দরজাতেও যখন নক করা হতো, তারা দরজাটা খুলে দেখতো কেউ ছিল না। তো বিশেষ এরকম যখন এই কথাটাকে বাড়িওয়ালাকে বলা হয়, তখন বাড়িওয়ালা বলছে ঠিক আছে আপনারা একটা দোয়ার ব্যবস্থা করে দেন এবং ঠিক হয়ে যাবে। আমাদের কাছে এরকম একটা বৃদ্ধ মহিলা ছিল, সে তো মারা গেছে। তারপরে দোয়া আয়োজন করা হয়েছিল। এরপরও সেই শব্দগুলো হয়। ঘটনাক্রমে বেশ আজকে 2টা দিন আগে যখন এরকম রাত্রিবেলা দরজাটা নক করতেছে, তখন দরজাটা খুলে দেখে সেই বৃদ্ধ মহিলা, হ্যাঁ, হাতে তসবিহ পড়তেছিল এবং সাথে কোরআন তেলাওয়াত মানে কোরআন শরীফ খুলে বসেছিল এবং খুব রাগান্বিত চোখে তার দিকে তাকিয়েছিল, বলছে আমার নামে নালিশ করছিস, আমি তোদেরকে এটা শাস্তি দিব। এরকম এলোমেলো অনেকগুলো কথা বলতেছিল। তখন তারা সে বাড়িওয়ালার কাছে অভিযোগ করে, সেটা বাড়িওয়ালা বলতেছে ঠিক আছে এটা আমি ব্যবস্থা নেব। এই মানুষটাকে তারা প্রায় দেখে যে ওনাদের ঘরে নক করা, কিছু চাওয়া, শাসন বারণ করা, বৃদ্ধা মহিলাটাকে দেখতে পারে। কিন্তু অথচ বৃদ্ধা মহিলা আজ থেকে 1-1.5 মাস আগে ইন্তেকাল করছেন। এটাই আমার ছিল ঘটনা ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদেরকে শোনাচ্ছি আমাদের আজকের প্রথম অডিও ক্লিপটি, আশা করছি ভালো লাগবে। আমি নিহাত বলছি লন্ডন থেকে। আসলে আজকে যে ঘটনাটা আমি আপনাদের শোনাচ্ছি এটা হয় কিনা আমি জানি না, বাট বেসিক্যালি আমি আমার ওয়াইফ আমরা লন্ডনে আছি প্রায় 10 বছর। আর আমাদের একটা বেশ ভালো ফ্রেন্ড সার্কেল আছে এখানে। তো আমরা মাঝে মাঝেই সবাই প্ল্যান করে হলিডে ম্যানেজ করে আমরা ঘুরতে চলে যাই লন্ডনের বাইরে কোথাও। মোটামুটি বলতে গেলে ইউকে we have been in every corner of UK just to have some little fun holiday. Basically সব ওই হুল্লোড় ভিড়ভাট্টা থেকে একটু রিলিফ পাওয়ার জন্য আর কি বাইরে চলে যাই। তো যাই হোক, গত বছর 2018-এর এপ্রিলের দিকে, ফার্স্ট উইক অফ এপ্রিল, আমি, আমার ওয়াইফ বর্ষা, আমার কাজিন তুষার, আমার ফ্রেন্ড আসিফের ওয়াইফ জুই, আতিক ভাই আর রিয়াদ, আমরা সবাই আয়ারল্যান্ডে যাই একটা হলিডে স্পেন্ড করার জন্য। তো আয়ারল্যান্ডে ওখানে আমরা একটা কটেজ বুকিং করি, বেসিক্যালি কাইন্ড অফ হলিডে হাউস আসলে। তো কটেজ বুক করে আমরা এমন একটা জায়গায়, জায়গাটার নাম হচ্ছে বেলিমেনা, আয়ারল্যান্ড বেসিক্যালি বেলফাস্ট থেকে বেশ কিছুটা দূরে, অনেক একদম কান্ট্রি সাইডে। আর আসলে আমরা যে জায়গাটায় কটেজটা বুক করি এটা মোটামুটি এমন একটা জায়গায় যার আশেপাশে উইদিন 6 মাইল রেডিয়াসের মধ্যে কোনো জনমানব নাই, কিছু নাই, যার শুধু কিছু ফার্ম হাউস। এগুলোতেও বেসিক্যালি হয়তো মাঝে মাঝে কেউ থাকে, হয়তো বা জাস্ট লুক আফটার যোরসেলফ, বাট নট এভরি টাইম। বলতে গেলে সন্ধ্যার পর থেকে পুরো এলাকা একদম ফাঁকা, কিচ্ছু না, একটা গাড়ি ঘোড়া দেখা যায় না। আর পাহাড়ের উপর একটা কটেজ, নাইস, অনেক সুন্দর একটা ভিউ। আমরা সবকিছু মানে অ্যারাউন্ডের সবকিছু দেখতে পারি, বাট কোনো মানুষজন নাই, এই একটা। যাই হোক, আমাদের হলিডে ভালোই যাচ্ছিল এখানে, বেশ এনজয় করছিলাম আমরা সবাই। তো আমরা আসলে হলিডেতে যাই ওখানে 7 দিনের জন্য, যে আমরা 7 দিন এখানে টাইম স্পেন্ড করবো, দেন ব্যাক টু হেল, আই মিন ব্যাক টু লন্ডন
এগেন সেই রোবটিক লাইফ। এনিওয়ে, সো একদিন আসলে আমরা আমাদের কটেজেরই সামনে একটু গার্ডেনের মতো আছে, ওখানে বারবিকিউ করছিলাম সবাই সন্ধ্যায়। তো বারবিকিউ শেষ করে মানে একদম খাওয়া দাওয়া করে বেশ টায়ার্ড, তো সবাই লিভিং রুমে বসে ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে আড্ডা দিচ্ছিলাম। তো সাডেনলি আমার যে কাজিন তুষার ও আমার ওয়াইফ বর্ষা ওরা বেশ ইয়ে করলো যে চলো ভূত দেখতে যাবো। ভূত দেখতে যাবো, ভূত কি মুখের কথা, কই যাবো ভূত দেখতে? তো আমি একটু মানে মোটামুটি আমি একটু রাজি ছিলাম না, প্লাস আমার যে ফ্রেন্ড আসিফ ও একটু উঠছে যে না কিসে এত ঠান্ডার মধ্যে রাতবেলা বাইরে যাওয়ার দরকার কি, আমরা ঘরে বসে কাঠ টাট খেলি আড্ডা দিই এমন। বাট তারপরে ওদের ইচ্ছার সাথে কুলে উঠতে পারলাম না। তো এর মধ্যে গুগল তো আছেই, হ্যাঁ ওরা গুগলে কি সার্চ করলো যে একটা ফরেস্ট আছে, ফরেস্টে যাই। তো অনিচ্ছা সত্ত্বেও আমরা সব বের হইলাম। তখন অ্যারাউন্ড was 9:30 to 10 o'clock. তো যাই হোক আমরা সবাই গাড়িতে উঠে বসলাম। তুষার ম্যাপ দেখে দেখে ড্রাইভ করছে যে কোথায় ফরেস্টটা গেলে কি পাওয়া যাবে এরকম। তো আমরা যাই হোক গাড়িতে গল্প করতে যাচ্ছি। তো যেতে যেতে এমনি আমরা সব কাইন্ড অফ ভূতের গল্প যে যা জানি একজন একজনের সাথে শেয়ার করতেছিলাম, জাস্ট একটু পরিবেশটা একটু ভৌতিক করার জন্য। আর আসলে যখন আমরা বেরোচ্ছিলাম এতটা অন্ধকার, এত ডার্ক চারিপাশে, মানে জাস্ট আমাদের গাড়িটা চলতেছে, যতটুকু গাড়ির হেডলাইটের আলোটা যাচ্ছে এতটুকুই দেখা যাচ্ছে, বাকি চারপাশে একদম অন্ধকার। ইভেন তো গাড়ির ভেতরেও আমরা একজন আরেকজনকে দেখতে পাচ্ছিলাম, এতটাই ডার্ক ছিল। তো যাই হোক এরকম ফান করতে করতে সাডেনলি আমরা করলাম কি, আমাদের ওই একটা অ্যাপস ডাউনলোড করলাম, কাইন্ড অফ ফানি অ্যাপস, ইটস নট রিয়েলিস্টিক। তো বেসিক্যালি এটা মাঝে মাঝে জাস্ট ফর ফান, এটা নাথিং সিরিয়াস, বাট আমরা এটা নিয়ে ফান করছিলাম। মাঝে মাঝে দেখাচ্ছিল যে যেখানে মানে লাল ডট, রেড কিছু ডট ছিল, সেই ডট গুলা মিনস এখানে কোনো স্পিড কিংবা কিছু এই জাতীয় কিছু আছে এরকম। যাই হোক আমরা এটা নিয়ে ফান করছিলাম। তো করতে করতে কথা বলতে বলতে আমরা বেসিক্যালি যে ফরেস্টের দিকে যাওয়ার প্ল্যান করছিলাম ওটার এক্সিটটা মিস করি। আর ওটার এক্সিট মিস করা মানে মানে টু বি অনেস্ট একটা এক্সিট যখন ইউকে ড্রাইভে মিস করা যায়, দেখা যায় এটা জন্য অনেক লং, মানে ওয়ান ওয়ে রুট, সো লং টাইম ঘুরে আবার এই জায়গায় আসতে হবে। তো দেখা যাচ্ছিল আমরা ওটা মিস করার ফলে অনেক দিন ঘুরে আসতে হবে। তো এই মুহূর্তে সাজেস্ট করলাম ঠিক আছে এটা যখন মিস হলো এখানে যাওয়ার দরকার নাই, দেখো আশেপাশে আর কিছু আছে কিনা কাছে, তো আমরা ওইখানে যাই। তো যাই হোক এরকম আরেকটা খুঁজে দেখা গেলো যে হ্যাঁ আরেকটা আছে, এটা এখান থেকে প্রায় 1 ঘন্টার মতো ড্রাইভ। এবং ওকে সময় তো আছে, কোনো কিছু নাই, বের হয়েছি যখন যাই দেখি 1 ঘন্টার ড্রাইভ। তো যাই হোক আমরা যেখানে যাওয়ার প্ল্যান করছিলাম যে ফরেস্টটাতে, ওইটা স্কিপ করে আমরা নেক্সট যে ইয়েটা যাওয়ার কথা ওইখানে উদ্দেশ্যে রওনা দিলাম আর কি। তো যাই হোক ওইখানে যাচ্ছিলাম, এরকম ভূতের গল্প রাস্তায় চলছিল। তো যেতে যেতে আমরা একসময় আমাদের গন্তব্যস্থানে পৌঁছাই আর কি। তো ওইখান থেকে মানে রাস্তাটা বর্ণনা যে মাঝখান দিয়ে রাস্তায় চিকন সরু রাস্তা, দুই পাশে শুধু গাছগাছালি, আশেপাশে মানে জঙ্গলের মতো, আশেপাশে কিছু নাই। তো আমরা কিছু যেতে ওইখানে একটা মেঠো পথ আর কি, মোটামুটি ওখানে কোনো পিচ ছাড়া রাস্তা নেই। রাইট সাইডে গাড়িটা তুষার ঢুকে দেয় যে এই যে জঙ্গলের রাস্তা পাইছি, এদিক দিয়ে আমরা জঙ্গলে ড্রাইভ করে চলে যাবো। তো আমি তখনও হেজিটেট করছিলাম, প্লাস আমার ফ্রেন্ডরা ছিল, ওরাও হেজিটেট যে না কি দরকার আসছি রাত বিরাতে। বেসিক্যালি ভূতের ভয় টা না, ধরলাম অজানা একটা জায়গা, আগে কখনো আসি নাই, এত রাতে এই জায়গাটা সেফ কিনা, আমরা যাচ্ছি মানে কত রকমের বিপরীত হইতে পারে। তো যাই হোক এইসব প্ল্যান করে এখন কে শোনে কার কথা। তুষার ড্রাইভ করছিল, সে তো অলরেডি ড্রাইভ করে জঙ্গলের ভিতরে গাড়ি ঢুকাই দেয়। তো যাই হোক একটু পরে যাইতেই রাস্তার মাঝখানে ঠিক মানে যেটা রাস্তা, তো ওইখানে হুট করে দেখি যে সে হার্ট ব্রেক করে। কি হলো হঠাৎ করে হার্ট ব্রেক কেন? তো দেখি যে রাস্তাটা বন্ধ, এখানে কিছু গাছ পড়ে আছে, মানে দেখে বোঝা যাচ্ছে যে অনেকদিন মানে আমি জানি না লাস্ট কবে এই দিক দিয়ে কোনো মানুষজন যাতায়াত করেছে কিনা, কারণ টোটালি যেভাবে গাছটা পড়ে আছে দেখে মনে হচ্ছে এটা অনেকদিন ধরে আছে, রাস্তাটাও পুরোটা বন্ধ, তো যাওয়ার কোনো উপায় নাই এইদিকে। আর ইভেন তো রাস্তাটা এত সরু যে ওখানে গাড়ি রিভার্স করা ছাড়া, মানে একদম ব্যাক গিয়ারে পেছন দিকে আসা ছাড়া কোনোভাবেই ঘোরানোর কোনো উপায় নেই আর কি। সো সে আর রাস্তাটা মোটামুটি একটু ঢালুর দিকে যাচ্ছিল, সো রিভার্স করতে দেখা যাচ্ছে যে গাড়ির চাকা আটকে আছে, বাট ওই জায়গাটাই ঘুরছে, বাট গাড়ির পেছনে আসছে না। আর ইভেন তো তখন আমার একটা সিচুয়েশন হচ্ছে যে আপনাদের মনে হচ্ছে যে ধাক্কা দিতে হবে, বাট ওই সিচুয়েশনে কেউ যে গাড়ি থেকে নেমে আমরা ধাক্কা দেবো পেছন দিকে গাড়িটা আনার জন্য, এমন কারেজ কারো হচ্ছিল না টু বি অনেস্ট। তো যাই হোক সামহাও আমরা ওইখান থেকে বের হয়ে আসি, কি বের হয়ে মানে গাড়িটা ঘুরাইতে পারি। তো গাড়ি ঘুরে যখন আসছি সাডেনলি আমাদের যে অ্যাপসটা ছিল হাতে, তখন আমরা ওটা ফান হিসেবেই নিচ্ছি। তো এখানে সাডেনলি দেখা যাচ্ছে একটা রেড ডট, একদম আর ওটা খুব বেশ নয়েজ করছিল, সামথিং লাইক দ্যাট। লাইক তো যাই হোক আমরা ওটা নিয়ে তো আসিফ একটু
ভীতু টাইপের। প্লাস আমার ওয়াইফ তো এটা নিয়ে বেশ ফান করছিল বর্ষা অনেকক্ষণ। রিয়াজ, আতিক ভাই, ওদের কোনো কমেন্টস নাই, ওরা চুপচাপ মানে যে যা বলছে এরকমই। তো আমি মোটামুটি বললাম যে থাক, যাই হোক, রাস্তা যেহেতু বন্ধ পাইলাম, সামনে বাধা পাইলাম, দরকার নাই আর যাবার, চলো ঘোরাঘুরি তো হইলেই ভাই চলে যায় যে বাসায় যে কটেজে যে আড্ডা দিয়ে আর কি। তো সাডেনলি হলো কি রাসেল ভাই গাড়ি ঘুরে, তো ভাবলাম তুষার যখন গাড়িটা ঘুরলো আমরা ভাবলাম ঠিক আছে, আমরা যেদিক দিয়ে আসছি ওদিক দিয়ে তো বের হয়ে যাবো, এখন আমরা বেশি দূর আসি নাই। তো সাডেনলি সে কি করলো, গাড়িটা শুধু একটা নির্দিষ্ট একটা সেন্টার ধরে, মানে একটা মাঝখানে বেশ কিছু গাছগাছালি, বাট মাঝখানে একটুখানি ফাঁকা জায়গা, যেমন ধরেন আমাদের বাসার আঙিনা যেমন হয় যে হয়তো বা গাছগাছালি, বাট মাঝখানে সুন্দর রাউন্ড একটা ফাঁকা জায়গা। তো ওইটাকে একটা সেন্টার ধরে তুষার শুধু গাড়িটা ঘুরছে মানে রাউন্ড অ্যাবাউটে গাড়ি যেমন নেই ঘুরে সার্কেল করে, সেরকম 2-3টা সার্কেল দিচ্ছে। আর যখন সার্কেল দিচ্ছে গাড়ি হেডলাইটের আলোয় জঙ্গলে চারিপাশটা মানে আরো ভয়ঙ্কর হয়ে উঠতেছে, মানে যে দিকটা আলো যাচ্ছে সাডেনলি আলো এবং চারিদিকটা অন্ধকার। তো এরকম করতে তো হুট করে কে সে এমন করছে কেন? ঠিক আছে, আমি বেশ সারপ্রাইজ হই। এদিকে আসিফ, জুই ভাবি, ওরা তো জোরে জোরে আয়াতুল কুরসি পড়া শুরু করে দিচ্ছে, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি হচ্ছে। তো আমি হুট করে আমি তুষারের ইমিডিয়েট পেছনেই বসেছিলাম, হুট করে মানে খুব শাউট করে উঠলাম, বলে এই তুষার কি তুমি ফান করতেছো এত রাতে, পাইজাম অনেক। মানে আমি খুব মানে জানি না কেন আমি এরকম আচরণ করলাম, খুব মানে খুব ভয় থেকে কিংবা কিছু থেকে আমি জানি না, ওরা খুব শাউট করে উঠলাম যে তুমি এমন করছো কেন। যাও তো সাডেনলি সে যেন মানে সেন্স ফিরে পেলাম, মানে মনে হচ্ছে যে তার এতক্ষণ যে সে যেটা করছে গাড়িটা রাউন্ড করে ঘোরাচ্ছিল ওর কোনো সেন্স ছিল না, কিংবা মানে সে ইচ্ছা করে করছিল না, মানে কেন এমন হলো মানে সাডেনলি সে যখন হলো তখনই সে ব্রেক করলো, ভাই কি না তুমি এমন ঘুরতেছো কেন, মানে কি একটা অবস্থা। তো এটা বলতে বলতেই তার হেডলাইটটা তখন সোজাসুজি যে জায়গাটায় পড়ছিল ওই জায়গায় ঠিক দেখি যে একটা কাইন্ড অফ কবর কিনা যায় না, বাট একটা মনুমেন্টের মতো ওইখানে লেখায় মানে একজনের নাম হচ্ছে ইঙ্গা মারিয়া। আমি যাই হোক আপনার সুবিধার জন্য আমি লিঙ্কটাও দিয়ে দিচ্ছি আপনাকে, আপনি এটা সম্পর্কে যেটা জানতে পারবেন। আমি এই কথায় পরে আসছি। তো আমরা ওইখানে দেখলাম এরকম একটা অবস্থা। তো দেখেই যখন সম্বিত ফিরে পেলো, তো আমরা যাই হোক ওয়ে আউট দিয়ে বের হয়ে আসলাম এবং মানে বলা বলেছি যে কি হইলো মানে বুঝলাম না, খুব একটা বড় বাচ্চা বাসলাম, কিংবা মনে হচ্ছিল যে খুব বড় একটা বিপদ হতে যাচ্ছিল কিংবা এমন কিছু, বাট সামহাও আমরা রক্ষা পেয়েছি, জানি না আল্লাহর রহমতে। আমরা তো বেসিক্যালি বর্ষা, আমার ওয়াইফ প্লাস তুষার, ওরা যে এতক্ষণ যে জিনিসটা নিয়ে ফান করছিল, ওরাও কেমন সবাই কোয়াইট হয়ে গেল, চুপ, মানে কারো মুখে কোনো কথা নেই, জাস্ট সবাই দোয়া কালাম করতেছে এমন। তো অন দ্য ওয়েতে গাড়িতে আস্তে আস্তে আমরা হুট করে সার্চ দিলাম, দেখি আমরা কোন জায়গাটায়। তো ওই জায়গাটায় সার্চ মার ওখানে যে একটা কবরের মতো দেখলাম, একটা গ্রেভিয়ার্ডের মতো জিনিসটা কি, হুট করে কেন আমরা এটা দেখলাম কিংবা এমন কেন হইলো কাহিনীটা। তো আমরা রাসেল আপনি বিশ্বাস করবেন এটা জানি না কোইন্সিডেন্স কিনা, আমরা যখন গুগলে সার্চ দিলাম ওই জায়গাটা সম্পর্কে, সাথে সাথে আমরা যেটা পাই যে ইঙ্গা মারিয়া হাউসার নামে একটা মেয়ে ছিল, সে ওইখানে মার্ডার হয় এবং মার্ডারটা হয় 1988-এ 6th of April। সে বেসিক্যালি সে একজন জার্মান নাগরিক, বাট সে সামহাও ওইখানে মিসিং হয় এবং ওই জায়গাটায় তার লাশ পাওয়া যায়। এবং রাসেল ভাই সবচেয়ে উইয়ার্ড থিং যেটা, যে আমরা যেদিন ওইখানে গিয়েছিলাম সেদিনটা ছিল 6th of April 2018, মানে বেসিক্যালি এক্স্যাক্টলি 30th date anniversary of her. Like এটা যখন আমরা দেখি আমরা মানে একজন আরেকজনের মুখ চাওয়া করছিলাম যে এটা কি হইলো বা এটা কেমনে সম্ভব। আমরা তো আরেকটা জঙ্গলে যাওয়ার কথা ছিল, আরেকটা ফরেস্টে, তো আমরা ওইখানে ছিল আমাদের বাসার কাছে, আমরা ওইখানে যাওয়ার কথা, ওইখানে না যেয়ে আমরা স্কিপ করে আরো 1 ঘন্টা ড্রাইভ করে কেন এই জায়গাটায় তাই আসলাম এবং এই জায়গাটায় এসে এই জিনিসটাই কেন আমরা ফেস করলাম এবং ওই দিনটাই কেন 6th of April 1988। সো রাসেল ভাই আমি এখনো জানি না যে এটার কারণ কি বা এটা কেন হইলো, আমরা নিজেরা গিয়েছিলাম নাকি আমাদের সামহাও এখানে নিয়ে যাওয়া হয়েছিল। I don't really have any clue about this, but anyway এই ছিল ঘটনা। আমি জানি না আসলে এটা ভৌতিক কিনা বা এটা কি, আমি বলতে পারি এটা মোস্ট উইয়ার্ড থিং হ্যাপেন্ড উইথ আস। আর আমি আগেও বলেছি যে আমি আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দিলাম, আপনি ভেরিফাই করে দেখতে পারেন যে এই জায়গাটাই এটা হয়েছিল। সো যাই হোক এই ছিল আজকে ঘটনা, আর আমার কাছে আরো অনেক ঘটনা আছে, ইনশাল্লাহ কখনো যদি দেশে আসি আমার খুব ইচ্ছা দেশে শেয়ার করবো। সো যাই হোক ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, আল্লাহ হাফেজ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। ওকে, থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। আমি রায়ান রশিদ, এসেছি বাংলা মোটর থেকে। আমি যে স্টোরিটা বলবো, এই স্টোরিটা হচ্ছে আমি এর আগেও এই স্টোরি সম্পর্কে বলেছি একজন সম্পর্কে। অ্যাকচুয়ালি আমি হচ্ছে ছোটবেলা থেকে একটা মিশনারি স্কুলে পড়ে বড় হয়েছি। সে যে চার্চটা রয়েছে সেখানে হচ্ছে আমি প্রায় যেতাম। তো চার্চে গিয়ে আমার অনেকের সাথেই দেখা হয়েছিল ভাইয়া।
আমার যতদূর মনে হতো মানে তারা হয়তো বা ইলুমিনাতির সদস্য ছিল, বা আমি এর আগে ওই যে ডেভিড নামে একজনের কথা বলেছি, ডেভিড এবং স্যামুয়েলের কথা। তো আমি দেখেছিলাম দুইজনকে, ডেভিড এবং আরেকটা ছেলে ছিল যে হয়তো আমার বয়সী ছিল। তো ওই ছেলেটার মানে এই স্টোরিটা আজকে ওকে নিয়েই। আমি হচ্ছে শুরুতেই ওকে দেখতাম, মানে ও ছিল একেবারেই চুপচাপ এবং একদম অন্য জগতের মানুষ বলতে পারেন, এই টাইপের, মানে কি বল, পুরাই আলাদা। খুব মানুষের সাথে কম মিশতো, খুব মানে একটু রাগী ছিল। যার সাথে কথা বলতো তখন কথা বলতো, আর যার সাথে কথা বলতো না একেবারেই বলতো না। তো ওই ডেভিডের সাথে আমার পরিচয় হওয়ার কারণে ডেভিডে যখন ওকে মানে আমার সাথে ওকে পরিচয় করায় দেয়, তখন হচ্ছে মানে আমাদের দুজনের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় এবং আমরা খুব ভালো ফ্রেন্ডস হতে থাকি ধীরে ধীরে। তো মানে ওর একটা বিশেষ জিনিস লক্ষ্য করতাম, ওর সাথে যখনই কারোর রাগারাগি হতো, লাইক আমি একদিন একজনকে দেখেছি যে মানে ওর সাথে ঝগড়া করে বেশ খুব রাগ হয়ে গেছে ছেলেটা। তো বলছে যে তুই আজকে বাসায় যা, তোকে দেখে নেব, তুই যা, তোকে দেখে নিচ্ছি। তো যেই ছেলেটাকে ও বলেছে, শোনা গেছে যে ওই দিন বেলা ও বাসায় যেতে যেতে রোড অ্যাক্সিডেন্ট করেছে। তারপরে হচ্ছে একবার ওর গাছের কেউ সম্ভবত আম চুরি করেছিল, তো বলেছে যে যে আবার এখানে আসবে তার মাজা ভাঙবে। তো ভাইয়া সেম ভাবে সে গাছে উঠতে গিয়েছিল আরেকবার, তো ওইখানে শোনা যায় এরকম কারোর মাজা ভেঙে গিয়েছিল। তো এই টাইপের মানে ও যা বলতো মানে অ্যাকুরেট তাই হতো। এবং হচ্ছে এইভাবে হতে হতে একদিন দেখা যায় ওর আঙ্গুলের একটা অংশ জাস্ট নেই, ঠিক আছে? তো এই যে মানে এই জিনিসটা দেখার পরে সবাই জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছে তোমার আঙ্গুলে, কি হয়েছে? তো ও জাস্ট বলে যে আমার মেশিনে হাত চলে গিয়েছিল, যার কারণে একটু প্রবলেম হয়েছে। লাইক সবাই তো জিজ্ঞাসা করবেই হাতে ব্যান্ডেজ দেখাতে, মানে দেখলে। তো ও জাস্ট ঢাকার জন্য এই জিনিসটা বলে। তো একদিন দেখা যায় তার আর একটা আঙ্গুলের এইরকম পার্টস নেই। এভাবে দেখতে দেখতে ওর হাতের প্রায় ম্যাক্সিমাম পার্টই নেই। তো ওকে পরে যে, আর আশ্চর্যজনক বিষয় হলো ভাইয়া, ও জাস্ট হাতে কোনো মতে ব্যান্ডেজ করে এসেছে। লাইক আপনার যদি আঙ্গুল কেটেও যায় বড় আকারের, আপনাকে ডাক্তারের কাছ থেকে ড্রেসিং করাতে হবে, সেলাই করাতে হবে, অনেক ঝামেলা। বাট ওর তেমন কিছু না, জাস্ট কভার করে দেওয়া। তো এই টাইপের জিনিস দেখার পরে আমি মানে ওকে জিজ্ঞাসা করি যে সত্যি করে বলবা কি হয়েছে, আমি মানে বুঝতে পারছি যে তুমি এই জিনিসটা কোনো স্বাভাবিক জিনিস না, কি হয়েছে সত্যি করে বলবা। তো ডেভিডও ওই সময় আমার সাথে খুব ক্লোজ ছিল এবং ডেভিডের সাথে ওই ব্ল্যাক ম্যাজিক, ডেভিল স্পিরিট, এই টাইপের অনেক বিষয় নিয়ে কথা হতো। ডেভিড একবার ওকে আমার বাসায়ও নিয়ে গেছিল। তো এরকম হচ্ছে ও 2-3 দিন মানে কথা বলার পরে, বেশি জোরাজোরি করার পরেও আমাকে বলে ঠিক আছে আজকে তোমাকে বলবো আমি, তুমি একটা কাজ করো, তুমি আমার বাসায় আসো। আমি বলছি যে তোমার বাসাটা কোথায়? বলে যে ঠিক ডেভিডের বাসার অপোজিটে। তো আমি ঠিক ওইখানেই যাই ভাইয়া। যাওয়ার পরে মানে ঢুকতেই দেখি ওই ওদের বাসায় না মানে কোনো কিছুই ছিল না, ওর মা বাবাও কেউ ছিলেন না, মানে বাসাটা পুরাটাই ফাঁকা, একটা রুম ছিল ফাঁকা। তো ওইখানে ভাইয়া মেবি একটা উইজা বোর্ড টাইপের ছিল, স্টার আঁকানো এই টাইপের। এবং ভাইয়া ওর বাসায় দেখতাম কি মানে প্রচুর দামি দামি পাখি, খরগোশ, এই টাইপের অনেক কিছু ছিল। ও এগুলো পালতো। তো ও হচ্ছে বলে যে আজকে তোমাকে আমি আমার প্রভুর সাথে দেখা করাবো, আজকে তুমি আমার প্রভুকে দেখতে পাবে। আমি বললাম রিয়েলি? আচ্ছা ঠিক আছে দেখি। তো আমি তো এই বিষয়গুলো নিয়ে তেমন মানে খুব বেশি ইন্টারেস্ট, বাট বিলিভ করি না তেমন, দেখি তোমার আজকে কথায় কি হয়। তো বলে যে ঠিক আছে তুমি এক জায়গায় বসো। তো ভাইয়া ও আমাকে একটা চেয়ারে বসায় গোল করে একটা দাগ দিয়ে দেয়, সামথিং পাউডার টাইপের কিছু একটা দিয়ে বলে যে তুমি, আমি যতক্ষণ পর্যন্ত না বলবো এখান থেকে বের হবে না। এরপরে ভাইয়া ও করে কি, ও আর একটা ওই যে স্টার ছিল, স্টারে বসে যায়। স্টারের ঠিক মাঝখানে একটা পাথর ছিল, ও পাশ থেকে একটা বিশাল মানে ম্যাকাও যে পাখি রয়েছে ভাইয়া, ওই পাখিটাকে এনে আর একটা নিজে এক্সপেরিয়েন্স করেছে একদম নিজে চোখে। এবং ভাইয়া ম্যাকাও পাখিটাকে এক হাত দিয়ে এনে ওর মাথাটাকে কোনো মতে রেখে আর একটা পাথর দিয়ে বাড়ি দেয় এবং ওর মাথাটা আলাদা হয়ে যায়। এবং এটা কি আপনার চোখের সামনে ঘটেছে? একেবারে চোখের সামনে। এবং জিনিসটা খুবই কি বলবো অত্যন্ত ভয়ানক ছিল, যে বিকজ আর পাথরটা ছিল একেবারে চোখা টাইপের এবং অনেক ধারালো, যার কারণে হচ্ছে মাথাটা আলাদা হয়ে যায়। এবং ওই যে ব্লাডটা বের হয় ওর বডি থেকে, তো ওই যে মানে ওই স্টারটা কোন একটা মানে অংশ ফিল আপ করে দেয় ওই ব্লাড দিয়ে হচ্ছে সামথিং কিছু একটা পড়তে থাকে, বলতে থাকে, বলে যে তুমি আসো, আমি তোমার জন্য ওয়েট করছি। দেন হচ্ছে আরো কিছু কিছু সামথিং, ওর কাছে একটা বই টাইপের ছিল, ওই টাইপের মানে ওই জিনিসটা দেখেও আরো বলতে থাকে। এই টাইমে ভাইয়া ঠিক ওই সামনে একটা পর্দা ছিল,
পর্দার আড়াল থেকে কেউ একজন কথা বলে ওঠে, কি হয়েছে, কি সমস্যা, হঠাৎ আমাকে ডাকলে? তো বলে যে মানে তখন ও পিছন থেকে বলে, তোমাকে ডাকলাম, তোমাকে তো আমি ডিস্টার্ব করছি না, তোমার ভালোর জন্যই তো বলছি। তো শোনো, আমার একটা ঝামেলা হয়েছে, আমার এই প্রবলেম, জাস্ট ওর একটা প্রবলেম শেয়ার করে যে এই আমার এই ঝামেলা হচ্ছে, তুমি কিছু একটা করো। তখন হচ্ছে বলে ঠিক আছে, তাহলে তুই তোর ভাইয়ের সাথে একবার কথা বলে নিস। ওর মানে ভাইয়া এরপরে ওই মানে ওইখান থেকে আর কোনো আওয়াজ টাওয়াজ আসে না, ঠিক হয়ে যায়। তো তখন হচ্ছে ভাইয়া পরের দিন সকালে শোনা যায় ওর হচ্ছে এরকম ভাইটা মানে হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো ওর কাছে জিজ্ঞাসা করা হয় যে এরকম বলা হলো যে তোমার মানে ভাইয়ের সাথে কথা বলে নাও, আবার হঠাৎ এই জিনিসটা হলো। বললো যে অ্যাকচুয়ালি কি আমি যেই জিনিসটা ডিমান্ড করেছিলাম ওর কাছে, এর জন্য ওই ম্যাক কাউটা ওকে বলি দেওয়াটা মানে এনাফ না, তো ও হচ্ছে যার কারণে আমার ভাইকে নিয়ে নিল। আর হচ্ছে আমি বললাম যে তোমার এখন মানে কি, তোমার মানে ভাইয়া অবাকজনক ছিল যে ওর ভাইকে হারিয়েছে, বাট ওর মুখে কোনো দুঃখের কোনো ছাপ নেই, জাস্ট ওর মতোই আছে। এই টাইপের জিনিস দেখার পরে আমি বললাম যে তাহলে তোমার এই যে তোমার হাত কাটছো ধীরে ধীরে, তো এটা লাস্ট স্টেজটা কি হতে পারে? বলে যে কি বলো লাস্ট স্টেজ, আমি তো আমার প্রভুর জন্য জানও দিয়ে দিতে পারি, ও মানে ও আমার সব, ও আমি দেখো আমি যা বলি তাই হয়। তো ও তো মানে ও আমার এত কথা শুনে আমি ওর জন্য জানটা দিতে পারবো না? অবশ্যই। তারপরে কি হলো? তো হচ্ছে ভাইয়া এরপরে মানে এরকম চলতেই থাকে, ও এই টাইপের যা বলে তাই হয়ে যায়। আর একটা টাইমে শোনা যায় যে ভাইয়া ছেলেটা মারা গেছে, হঠাৎ করেই চার্চে একদিন শুনি যে ও মারা গেছে। তো ভাইয়া ও যখন হচ্ছে মানে ওর বডিটা যখন আনা হয়, জাস্ট দেখেছিলাম যে ওর মুখের ভেতর থেকে ওর বা হাতটা ঢুকিয়ে মানে ঘাড়ের পেছন থেকে বের করলে যেরকম অবস্থাটা হয়, ঠিক মানে প্রচন্ড বিদঘুটে অবস্থা ভাইয়া। এবং মুখের ভেতর থেকে নিয়ে পেছন দিয়ে বের করা হাতটা, এবং এই অবস্থায় ওর লাশটাকে রাখা, কোনো মতো ঢেকে দেওয়া। আমি জাস্ট মানে দেখে ওইখানে জাস্ট এক নজর দেখেছিলাম ভাইয়া, এবং এত ভয়ানক ছিল বিষয়টা। ওর এক হাত তো মানে অর্ধেক ছিলই না, আর সাথে এই জিনিসটা ছিল। এবং এটা দেখার পরে মানে বুঝে গেছিলাম যে ব্যাপারটা আসলে কোনো সাধারণ বিষয় ছিল না। এবং চার্চে যারা আরো অনেকে ছিলেন তারাও বুঝেছিলেন যে অ্যাকচুয়ালি কোনো স্বাভাবিক কিছু ছিল না। পরে তারা অনেক কিছু খুঁজেছিলেন, বাট তেমন কিছুই পায়নি ভাইয়া। এটাই ছিল আমার স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাবো আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আপনার থার্ড নাম্বার যে ঘটনাটি, ছোট্ট ঘটনা যদিও, আমরা একটু শুনে আসি। ধন্যবাদ রাসেল ভাই। আমি রায়ান, তেজগাঁ থেকে। আমার এখনের যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা আমার নানার বাসার কেন্দ্রিক একটা ঘটনাই। আমি একদিন বিকাল বেলায় ছাদে হাঁটছিলাম, তো হঠাৎ করে দেখলাম যে নানা বাসার পাশের যে বিল্ডিংটা ওটার ছাদে একটা ঘুড়ি এসে পড়লো। তো আমি নানা বাসা থেকে নেমে ওই বিল্ডিংটাতে যাবার জন্য যখন সিঁড়ি দিয়ে উঠছি, তো অলমোস্ট যখন 4 তলায় উঠে গেছি, তো আমি সিঁড়ির জানালা দিয়ে একটু নিচের দিকে দেখলাম যে কিরকম দেখা যায় উপর থেকে নিচটা। তো অল অফ এ সাডেন আমি যখন ঘুরলাম ছাদের দিকে উঠবার জন্যে, হঠাৎ করে দেখতে পাচ্ছি যে চারদিক একেবারে বন্ধ, চারদিকে শুধু দেয়াল, কোনো সিঁড়ির অপশন নাই, এবং একেবারে বদ্ধ একটা জায়গা। আমি গ্লাসের দিকে বেশ কয়েকবার ধাক্কা দিলাম, ওয়ালে ধাক্কা দিতে থাকলাম, বাট কোনো দিকেই কোনো আমি পথ পাচ্ছি না উপরে যাবার বা নিচের দিকে যাবার। এরপরে যখন আমি আবার ঘুরে সিঁড়ির ওই জানালার দিকে ফিরলাম, এরপর হঠাৎ করে ঘুরে আবার দেখি ঠিক আগের মতোই উপরে ওঠার সিঁড়িটাও দেখতে পাচ্ছি, নিচে যাবার সিঁড়িও দেখতে পাচ্ছি। তো এই অবস্থাতে আমার মধ্যে আর কোনো মানসিকতা কাজ করলো না যে আমি আবার ছাদে যাই। ওই অবস্থায় নাই তখন। আমি দৌড় দিয়ে নিচে নেমে আবার আমার নানা বাসায় চলে গেলাম। এটা ছিল আমার থার্ড ঘটনাটা। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে তার ঘটনাটি শোনার জন্য। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আরেকবার বলতে হবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ওমর ফারুক। জি, আমি এসেছি মিরপুর 12 থেকে। ভাই আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি এটা একটা গ্রামের ঘটনা। মানে এটা হচ্ছে
আমি যে গ্রামে থাকি ওই গ্রামেরই। তো এটা হচ্ছে পিরোজপুর জেলার জিয়ানগরের মধ্যে পড়েছে, গ্রামটার নাম হচ্ছে পদ্মাশী গ্রাম। আচ্ছা। তো আমাদের ঘটনাটা যেটা ঘটেছে আমাদের বাসা থেকে ইমিডিয়েট কাছে ওই বাড়িটা। তো ওই বাড়িটা ছিল হচ্ছে ভাইয়া মানে একটা ছাড়া বাড়ি টাইপের, মানে বাড়িটা অনেক বড় একটা বাড়ি, শুধু গাছপালা দিয়ে ভরা। আর বাড়িটার মধ্যে দুটো ঘর ছিল, একটা ঘরে কেউ থাকতো না। তারা হচ্ছে শুধু ঘরটা ছিল, বাট ঘরের যে লোকজনগুলো তারা হচ্ছে গার্মেন্টসে চাকরি করার জন্য চট্টগ্রাম ওখানে থাকে। আর যে ঘরটা ছিল ওটা মোটামুটি কোথাকার ঘটনাটা আরেকবার সবাইকে বলেন। এটা হচ্ছে বলা যাবে? হ্যাঁ, পিরোজপুর জিয়ানগর, গ্রামটার নাম হচ্ছে পদ্মাশী। যে গ্রামের ঘটনা বলছিলেন তো সবাই, তো গ্রামের ঘটনা অলরেডি চলে এসে থাকেই প্রতিভূত। বলেন। তো হচ্ছে ওই যে বাড়িটার কথা বলছিলাম আমি, বাড়িটার সাইড দিয়ে হচ্ছে একটা খাল চলে গেছে। ওই খালের সাইডে হচ্ছে বড় একটা বাগান বাড়ির মধ্যে যা যা আছে হচ্ছে সুপুরি গাছ, নারকেল গাছ, বাঁশঝাড়, তারপর কচু ক্ষেত, এরকম বড় দু একটা পুকুর আছে। মানে বাড়িটার মধ্যে যদি হচ্ছে দিনের বেলাও কেউ ঢোকে, অন্ধকার একটা ভাব বা হচ্ছে পাখির ডাক, মানে খুব একটা ভয়ানক একটা ভাব আছে।